নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। শান্ত চোখ কচলাতে কচলাতে উঠেই সোজা হাঁটা ধরল। আহানা পেছন পেছন আসছে। আরে কি আজব, আমাকে নেবেন না? শান্ত হেঁটেই চলছে। অনেক দূর হেঁটে অবশেষে গাড়ির দেখা পেল তারা। বাসে উঠে শান্তির নিঃশ্বাস ফেল দুজনে। উফ, খুব বাঁচা বাঁচলাম। আহানা ঘুমাচ্ছে শান্তিতে। শান্ত আহানার হাতে ঠিক তেমন করে চিমটি কাটল যেমন করে আহানা সকালবেলা তার পায়ে কেটেছিল। আহানা এক চিৎকার দিয়ে চোখ মেলে তার হাতের দিকে তাকালো। শান্ত না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে আছে। আপনি একটা অসভ্য লোক। তুমি কম নাকি? আগে চিমটি কে দিছিল? আহানার কিছু বলতে পারল না, চুপ করে থাকলো। আর কোনোদিন আমাকে চিমটি দিলে তোমার চামড়া উঠাই নিব আমি। সে চামড়া বিক্রি করে বিয়ার কিনবো। আহানা চোখ বড় করে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না, কারণ বাসের পুরো ভাড়াটা শান্ত দেবে। এখন বাড়াবাড়ি করলে বাস থেকে নামিয়ে দিয়ে আমাকে রেখেই চলে যাবে। ঢাকায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আহানা বাস থেকে নেমেই এক দৌড় মারল। আজব তো, ভাড়া দিয়ে এত দূর থেকে আনলাম, একটা ধন্যবাদও দিল না। স্টুপিড গার্ল। টিউশনি আজও মিস হয়ে গেল। উফ, 3:50 বাজে। টিয়াদের বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। দরজায় নক করতেই টিয়ার মা এসে দরজা খুললেন। আহানার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে ভেতরে চলে গেলেন। তারপর টাকা নিয়ে এসে বললেন, নাও 1000 টাকা। আহানা টাকাটার দিকে তাকিয়ে তারপর টিয়ার মায়ের দিকে তাকালো। উনি বললেন, আর টিয়াকে পড়াতে হবে না, এত মিস দিলে টিয়ার পড়ায় ডিস্টার্ব হয়। আহানা এই মাসের প্রথম দিন আসেনি, ওর শরীর খারাপ ছিল বলে। কাল আর আজও আসেনি পিকনিকের কারণে, তাই উনি বললেন আর যেন না আসে। মাসের অর্ধেক দিনের বেতন আহানার হাতে ধরিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন উনি। আহানা টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। তার মানে এখন তার প্রতি মাসে 6000 টাকা হবে তার সংসার চালানোর জন্য, বাকি 2000 কাটা। আর একটা টিউশনি খুঁজতে হবে আমাকে, যে করেই হোক। ভাবতে ভাবতে আহানা হেঁটে বাকি 2টা টিউশনি করতে চলে গেল। শান্ত বাসায় ঢুকতেই দেখল রিয়াজ আর নওশাদ কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শান্ত জ্যাকেটটা খুলতে খুলতে চলে গেল। নওশাদ আর রিয়াজও পেছন পেছন চলে গেল। হোয়াট? তুই কাল কোথাও উদা হয়ে গিয়েছিলি, আর অহনা মেয়েটাও নাকি উদা হয়ে গিয়েছিল। বাস নষ্ট হয়ে গেছিল। আমি বাইরে বের হতেই ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু হয়ে গেল। পরে তাকায় দেখলাম বাসই উধাও। রিয়াজ আর নওশাদ ভ্রু কুচকে 2 মিনিট শান্তর দিকে তাকিয়ে থেকে চলে গেল। নির্ঘাত ভেবে নিছে আমার আর আহানার মধ্যে কিছু চলছে। এবার প্রতি পদে পদে খোঁচাবে। ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসলো শান্ত। বুয়া দরজায় টোকা দিয়ে বলল, খাবার রেডি। আজ মুরগির কোরমা পোলাও রান্না হয়েছে। শান্ত বলল, খিদে নেই, রাত 12টার দিকে খাবো। আজ আহানার মন খারাপ অনেক। আলু দুটো হাতে নিয়ে তাকিয়ে আছে সে। খরচ আরো কমিয়ে দিতে হবে, টিউশনি তো বলেই পাওয়া যায় না। কত কাজ খড় পুড়িয়ে আরেকটা টিউশনি ব্যবস্থা করতে হবে। কি সব ভেবে আলুগুলো রেখে দিল সে। একটা ছোট্ট পেঁয়াজ কেটে 2 টুকরো করে মরিচ একটা নিয়ে ভাত রেঁধে সেটাই খেলো আহানা। কাল আলু ভর্তা করব আর ভাত। তরকারি আগে 4 দিন পর পর কিনতাম, কোনোদিন ঢেঁড়স, কোনোদিন করলা, কোনোদিন বেগুন। এবার মনে হয় সপ্তাহে একদিনও কেনা কঠিন হয়ে যাবে। ভাতে পানি ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৃপ্তি করেই খেলো আহানা। এটা নতুন না, এরকম আরো কত খেয়েছে সে। আশ্রম থেকে বের হওয়ার পর তো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি তার। তারপর জুটেছে পান্তা ভাতা নুন। এসব ভেবে কাজ নেই, জীবন এমন করে চলে আসছে, বাস্তবতাকে মানতে আমি বাধ্য। বাকি ভাত ঢাকনা দিয়ে রেখে দিল আহানা। বাসায় ফ্রিজ নেই, তাই পানি দিয়েই রেখেছে ভাত। কাল সকালে খেয়ে ভার্সিটিতে যাবে। জামাটা ধুয়ে বাসার সামনে উঠানে দিয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আহানা। সকাল সকাল উঠে পান্তা ভাত নিল। পেঁয়াজের দিকে তাকিয়ে দেখলো আর 3টা আছে, এখন আর খাওয়া যাবে না। রাতে এসে আলু ভর্তার সাথেও তো দিতে হবে। কাঁচামরিচ নিয়ে নুন কচলিয়ে খালি সাদা ভাত খেয়েই বের হলো আহানা। পানি দিয়ে খেলো, না হয় গলায় বারবার আটকে যায় খালি ভাত। ভার্সিটিতে এসে রূপা চেপে ধরলো আহানাকে। তুই কোথায় ছিলি? কই গেছিলি? তোদের বাসের কি হয়েছিল? 100টা প্রশ্ন করে বসেছে সে। আহানা সবটা খুলে বলল। ব্রেক টাইমে ক্যাম্পাসে বের হতেই আহানা মুখোমুখি হলো শান্তর সাথে। শান্ত চশমা ঠিক করে ওর দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। শান্তর দিকে আহানার তাকানো দেখে রূপা বলল,
এমন করে তাকাস কেন? খেয়ে ফেলবি নাকি? পারলে তো মরে ছিটিয়ে খেয়ে নিতাম বেয়াদবটারে। ওর জন্য কাল আমার লেট হয়েছে, থেকে যেতে হয়েছে রাঙামাটিতে। তার উপর টিয়ার মা আমার টিউশনিও অফ করে দিয়েছে। আহানা তুই থাক, আমি একটু আসতেছি। আমার বাবা এসেছে ভার্সিটির ফিস দিতে। আচ্ছা তুই ফিস দিবি না? ফিস কত? 3000 টাকা। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল, ও বাই। রূপা চলে গেল। আহানা, আহানা পেছনে তাকিয়ে দেখলো এলিনা আর তার সাথে 6-7টা মেয়ে দাঁড়িয়ে আছে। আজ না আমি সবাইকে ট্রিট দিচ্ছি, ভাবলাম তোমাকেও দেই। ধন্যবাদ, তার দরকার নেই। আহা এমন করছো কেন? সেদে সেদে খাওয়াতে চাচ্ছি আমি, আর তুমি না করছো? তা হবে না, তোমাকে যেতেই হবে। এলিনা আহানার হাত ধরে জোর করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসলো। খাবার অনেকগুলো অর্ডার করলো। আহানা এক প্লেট ফুচকার দিকে তাকিয়ে আছে। জীবনে ফুচকা খায়নি সে, খেতে কেমন খেয়ে জানে। মুখে দিয়ে বেশ স্বাদ পেল, খুশি হয়ে খেল সে, আর ভাবল এলিনা এতটাও খারাপ না। খাওয়া শেষে সবাই উঠে চলে যেতে লাগলো। ওয়েটার এসে আহানার হাতে বিল ধরিয়ে দিল, 1000 টাকা। আহানা বলল, বিল তো এলিনা আপু দেবে। কে বললো? আহানা তুমি আমাদের ট্রিট দিছো, বিল আমি কেন দিব? কিন্তু মাত্রই তো আপনি বললেন ট্রিট দিতে আসছেন। এলিনা হেসে দিল, সাথে বাকিরাও হাসলো। শুনছো মেয়েটার কথা? কানে কি কম শুনো? তুমি তো বললে আমাদের ট্রিট দিবে। সবাই একসাথে বলল হ্যাঁ, আহানা বলেছে ট্রিট দিবে। আমাকে মিথ্যেবাদী বানাচ্ছেন কেন? শশী ম্যাম পাশ দিয়ে যাচ্ছিলেন, গোলমাল দেখে ক্যান্টিনে ঢুকে বললেন, কি হয়েছে? এলিনা বলল, ম্যাম দেখুন না, এই মেয়েটা আমাদের সবাইকে বললো ওর বার্থডেতে ট্রিট দিবে। আমরা খেয়ে ওঠার পর এখন বলতেছে বিল নাকি আমি দিতাম। সবাই এলিনার কথার সাপোর্ট করলো। ম্যাম বিশ্বাস করুন আমাকে, আমি এটা বলিনি। আহানা, একা তুমি সত্যি বলতেছো আর বাকিরা মিথ্যা বলতেছে? এটা তো আমি মানতে পারি না। টাকা পে করো, যাও। আমি কোনো গোলমাল চাই না। ম্যাম আমার কাছে তো এখন টাকা নেই। ওয়েটার বলল বাসা থেকে নিয়ে আসতে। আহানা চুপ করে থেকে বেরিয়ে গেল বাসায়। এসে আলমারি থেকে 1000 টাকার নোট নিয়ে চোখের পানি মুছে আবার ভার্সিটিতে ফিরে আসলো। বিল পে করে দাঁড়িয়ে আছে সে। এলিনা হাসতে হাসতে চলে যাচ্ছে। আহানার কান্না থামাতে পারছে না, কাঁদতে কাঁদতে চলে গেল ভার্সিটি থেকে। শান্ত আহানাকে দেখলো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সে। এলিনা শান্তর পাশে বসে হাসছে, অনবরত হাসছে। কি হয়েছে? জানো আজ ওই আহানাকে টাইট দিছি। কি করছো? ওকে বলছি আমি ট্রিট দিব, তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড খেয়ে দিয়ে বলে দিছি ও বলছিল ট্রিট দিবে। সবাই আমার সাথে ওকে মিথ্যাবাদী বানায় দিছে, তারপর ও বাধ্য হয়ে বিলটা দিছে। এভাবে কারোর টাকা নিয়ে মজা করা ঠিক না। আরে বাদ দাও, মেয়েটা বেশি ভাব দেখায়, লাফায়, আর জীবনে ভাব দেখাবে না, দেখে নিও। আহানা বাসায় ফিরে আসলো। মানুষ কেন আমাকেই ঠকায়? আমার সাথে কেন এমন হয় সব সময়? আলমারিতে আর 4000 টাকা আছে। টিয়ার মায়ের দেয়া 1000 নিয়ে বিল পে করেছে সে। আগের ওই 4000 টাকা থেকে কাল 3000 টাকা ভার্সিটির ফিস দিতে হবে। উফ, কালই লাস্ট ডেট। আর থেকে 1000 টাকা। আমি এই টাকা দিয়ে কিভাবে পুরো মাস চলবো? 4টা বাজে। আহানা ফ্লোর থেকে উঠে মুখ ধুয়ে ওড়নাটা হাতে নিয়ে টিউশনিতে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরিয়ে দেখলো কণিকা আপুর রান্নাঘরে। আহানাকে দেখে বলল, ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছিস, তোর সাথে আমার কথা আছে। কি আপু? তোকে যে 1000 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, আমার ইমিডিয়েটলি টাকাগুলো লাগবে। আমার বাবা অসুখ, 20,000 টাকা পাঠাতে হবে বিকাশে। 19,000 জোগাড় করেছি, আর 1000 লাগবে। আহানা চুপ করে থেকে 4000 থেকে 1000 নিয়ে দিয়ে দিল কণিকা আপুকে। বাকি 3000 টাকা কাল ফিস দিতে হবে। হাতে আর একটা পয়সাও বাঁচবে না, না খেয়ে মরে যাবো। আর কিছু করার নেই, ভাগ্য তো আমার এমনই। আমি বারবার ভুলে যাই, আর মানুষ ঠকিয়ে মনে করিয়ে দেয় আমি অনাথ, আমি অসহায়, আমি বোকা। আজ আর রান্না করলো না আহানা, না খেয়ে ঘুমিয়ে পড়লো। ক্ষুধা লেগেছিল, কিন্তু 2 বেলা এভাবে খেলে তো একটা দিন আসবে 1 বেলাই জুটবে না। তাই এখন থেকে শুধু 1 বেলাই খাবে। কোনোদিন দুপুরে আহানা খাবার খায় না, 1 বেলার খাবার বাঁচায়। আর এখন 2 বেলার খাবার বাঁচাবে, তাও চলবে কিনা জানি না। ঘরে চাল, পেঁয়াজ 3টা, আলু 4টা ছাড়া কিছুই নেই। হাতে 1 টাকাও নেই। আমি মরে যাই না কেন আল্লাহ? আমাকে তুলে নাও না কেন?
পরের দিন সকালে পানি 3 গ্লাস আর একটা বিস্কিট খেয়ে বের হলো আহানা। ভার্সিটিতে এসে ফিস জমা দিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে সে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কেউ দেখার আগে মুছে ফেলে। কাউকে দেখে লাভ নেই, আমার মতো কপাল পোড়াকে মানুষ আর কিসের সহানুভূতি দেখাবে, উল্টো ঠকাই বারবার। কি রে, তোর চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? সকালে কিছু খেয়ে আসিসনি? আহানা হাত দিয়ে চোখ মুখ মুছে বলল, হ্যাঁ রে রূপা, খেয়েছি তো, রুটি ভাজি ডিম। ও, কেমন যেন তোর মুখটা শুকনো লাগতেছে, কিছু খাবি? চল। না, খিদা নেই। তাই বারবার পানি খাচ্ছিস? গলা শুকায় তাই খাই, আর কিছু না। একটা মেয়ে পাশের সিটে বসে বার্গার খাচ্ছে। আহানা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মানুষ কত সুখে থাকে, আর আমি সুখ কি তা জানি না। সুখের সন্ধান করলেই ঠকে যাই। ব্রেক টাইমে আহানা আর রূপা ঘাসের উপর এসে বসলো। রূপা আইসক্রিম খাচ্ছে। আহানাকে 100 বার বলছে, তাও সে মানা করে দিছে। ক্যাম্পাসে থাকা সবাই কিছু না কিছু খাচ্ছে, আহানা ঘাসের দিকে তাকিয়ে বসে আছে। ওদের দিকে তাকালেই কষ্ট লাগবে, তার টাকা নেই কেন এই ভেবে। পানির বোতলের পানি শেষ। আহানা বোতলটা নিয়ে ক্যান্টিনের বাইরে ফিল্টারের সামনে এসে বোতলটা ভর্তি করে নিল। পেছনে ফিরতেই দেখলো শান্ত এসেছে বোতল পানি দিতে। শান্ত আহানার চোখ মুখ দেখে অবাক হয়ে গেল, মনে হয় অনেকদিন কিছু খায় না। তারপর চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। আহানা ক্যাম্পাসের দিকে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, হাঁটা সম্ভব হচ্ছে না। তাও গিয়ে রূপার পাশে এসে বসলো। সকাল থেকে পানি খেতে খেতে আর মন যাচ্ছে না, বিরক্তি এসে গেছে। বোতলের দিকে তাকিয়ে বসে আছে। রূপা ওর পাশে বসে ফোনে কথা বলছে। আহানার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে বোতলের উপর গিয়ে পড়ল। সাথে সাথে মুছে নিয়ে সে রূপার দিকে তাকালো। রূপা খেয়াল করেনি, ভালো হয়েছে। খেয়াল করলে তো মাথায় উঠবে ব্যাপারটা। শান্ত আহানাকে কাঁদতে দেখে ফেলল। কি ব্যাপার? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদে কেন? মনে হয় এলিনাস যে ধোলাই দিচ্ছে সেই 12,000 টাকার জন্য কাঁদে। না রিয়াজ, 1000-এর জন্য কেউ ক্যাম্পাসে বসে চোখের পানি ফেলে না। নয়তো বিএফের সাথে ঝগড়া করেছে, এমন কিছু হবে, বাদ দে। আহানা আজ তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ব্যাগে একটা টাকাও নেই। আস্তে আস্তে হেঁটে পিউদের বাসে যাচ্ছে। তাকে আজ তাড়াতাড়ি পড়িয়ে বাসায় ফিরে আসবে। শরীর বেশি খারাপ লাগছে। সেই পথ দিয়ে যাওয়ার সময় আহানার মনে পড়ল শান্তর কথা। সবসময় এই পথে এসে ওর পথ আটকায় শান্ত। আহানা এদিক ওদিক তাকিয়ে হাঁটছে, আর সামনে গিয়েই কারোর সাথে ধাক্কা খেল। শান্ত গভীর হয়ে আহানার দিকে তাকিয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, তখন কাঁদছিলে কেন? আহানা থেমে গিয়ে বলল, আপনার কি? বিয়ের ছ্যাঁকা দিয়েছে বুঝি? আহানা কিছু না বলে হাঁটা ধরল। শান্ত আহানার হাত ধরে টেনে নিজের দিকে ফেরালো। বলো। আপনাকে কোনো কথা জবাব দিতে আমি বাধ্য নই, আমার হাত ছাড়ুন। আহানা টানাটানি করছে। তার হাত শান্ত শক্ত করে ধরে তাকিয়ে আছে এর উত্তর পাওয়ার জন্য। আপনি আমার হাত ছাড়ুন। আহানার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। তারপর সব অন্ধকার। নিমিষেই জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যেতে নিতেই শান্ত আহানার হাত ধরে টেনে ওকে ধরে ফেলল। শান্ত বুঝতেছে না কি হয়েছে আহানার। আহানা। আহানা কথা বলছে না দেখে শান্ত ওকে হসপিটালে নিয়ে আসলো। হাতে ক্যানোলা লাগিয়ে ডাক্তার একটা স্যালাইন দিয়ে দিয়েছে। তারপর বললেন, ঠিকমতো খাওয়া দাওয়া করে না নাকি? শান্ত তো জানেও না আহানা খাওয়া দাওয়া করে না কেন। আহানা চোখ মিলে দেখলো সে হসপিটালের বেডে, আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর ডাক্তার এসে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? আহানা বলল, ভালো। উনি আহানার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আহানা ভয়ে শেষ। না জানি কত বিল আসছে। কি দরকার ছিল আমাকে হসপিটালে ভর্তি করানোর? আর কে করেছে ভর্তি? আমার মনে হয় উনার নাম সাহরিয়া শান্ত। কাগজে লেখা আছে, দেখে নিন। আহানা কাঁপা কাঁপা হাতে কাগজটা ধরে তাকালো। বিল পে করা আগে থেকেই। ডাক্তার বললেন ঔষধগুলো কিনতে। আহানা হসপিটাল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে, যার হাতে 1 টাকাও নেই সে কিনবে ঔষধ? এটা তো বিলাসিতাকেও হার মানাবে। কাগজটা মুড়িয়ে রোডে ফেলে দিল সে। এই মেয়ে। আহানা ভয় পেয়ে পেছনে তাকালো। প্রেসক্রিপশন ফেলে দিছো কেন? আমি ঔষধ সব কিনছি, এটা দেখে কখন কোনটা খাবা সেটা জেনে নিতা, ফেললে কেন? আহানা কি বলবে বুঝতেছে না। শান্ত ঔষধের প্যাকেটটা আহানার হাতে ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ থেমে বলল, যাও, বাসার দিকে যাও। আহানা মাথার ঘাম মুছতে মুছতে বলল, কয়টা বাজে? 3:20। কেন? বাই।
আহানা কিছুটা জোরেই হেঁটে পিউদের বাসার দিকে রওনা হলো। শান্ত পেছন পেছন একটু গিয়ে বলল, কোথায় যাও তুমি? আহানা শান্তর প্রশ্নের জবাব না দিয়েই চলে গেল। এই মেয়েটা ধন্যবাদ দিতে জানে না। শান্ত মুখ বাঁকিয়ে বাসায় ফিরে আসলো। আন্টি, আপনার চেনা জানা কেউ আছে যাদের টিউটর লাগবে? জানি না ঠিক। কেন, তুমি পড়াবে? হ্যাঁ আন্টি, যদি বলতেন তাহলে আমার উপকার হতো। আচ্ছা, পেলে জানাবো তোমাকে। পিউকে পড়িয়ে আহানা এবার গেল আকাশদের বাসায়। আকাশ 3য় শ্রেণীর ছাত্র। তাকে পড়িয়ে এবার আহানা আর হাঁটতে পারছে না, মনে হয় এখনই পড়ে যাবে। তাও আস্তে আস্তে হেঁটে বাসায় ফিরল। বড় বড় শ্বাস নিতে নিতে পানি নিয়ে খেয়ে বিস্কিট মুখে দিল, সাথে সাথে বমি চলে আসলো। সকালে একটা বিস্কিটের পরে আর কোনো খাবারই তার পেটে পড়েনি, বমি হওয়ারই কথা। ওয়াশরুম থেকে বেরিয়ে আহানা কেঁপে কেঁপে রান্নাঘরে গিয়ে ভাত বসালো আর আলু সিদ্ধ করতে দিয়ে এসে বিছানায় বসলো। কি রে শান্ত, কি ভাবিস তো? আসলে নওশাদ ভাবতেছি আহানা মেয়েটা মনে হয় কিছু লুকাচ্ছে। লুকালো কি না লুকালো কি, তোর কি তাতে? সেটাই, আমিও না কোথাকার কোন মেয়ের জন্য ভাবতেছি, হুদাই সময় নষ্ট। শান্ত রুমে এসে আলমারি থেকে টি শার্ট নিতে গিয়েই ফ্লোরে দেখলো কি যেন ঝুনঝুন শব্দ করে পড়ল। শান্ত নিচে ঝুঁকে হাতে নিয়ে দেখলো সে নীল কাচের চুড়ি, যেটা সেদিন শান্ত ঘাস থেকে নিয়েছিল। এটা তো আহানার। শান্ত চুড়িগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিল, আবার কি মনে করে সেগুলো তুলে এনে ড্রেসিং টেবিলের উপর রাখলো। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কাল বৈশাখী হতে পারে, বৈশাখ মাস তো। আহানা জানালা সব আটকে বসে আছে। কণিকা আপু ডিউটিতে, মিম আবুকে তো দেখি না অনেকদিন। কারেন্ট চলে গেল। অনেক খুঁজে মোমবাতি জ্বালিয়ে বসলো আহানা। মোমবাতিটা নেভার আগেই সবকিছু সেরে ফেলতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাত রেঁধে নিল আহানা। আলু ভর্তা করে খাটের উপর বসে পেট পুরে ভাত খেল। এবার ভালো লাগতেছে। আলু আর মাত্র 2টা আছে, পেঁয়াজও 2টা। কাল চলবে, পরশু কি করব? কেউ তো ধারও দেবে না। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ল আহানা। মেঘ খুব জোরে জোরে ডাকছে। শান্ত বারান্দার গ্লাস খুলে বের হয়েছে। চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ভিজছে। কি গো মা, ভালো আছো? ভালো তো থাকবেই। তোমার ছেলে সবসময় তোমার খেয়াল রাখে। মা জানো, আমার না কেন জানি আজ মন ভালো নেই। কি কারণে ভালো নেই ঠিক বুঝতে পারতেছি না আমি। তুমি জানো মা? জানো, বাট বলবে না, কারণ তুমি চাও আমি যেন নিজের মন খারাপ নিজেই ঠিক করি, কারোর হেল্প না নিয়েই। হ্যাঁ, বেশি ভিজবো না, এইভাবে বকা দিতে হবে না আমাকে। বৃষ্টি কমে গেছে। শান্ত হাত দিয়ে চুলের থেকে পানিগুলো ঝাড়তে ঝাড়তে বের হয়ে রুমে ফিরে আসলো। তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ওই মেয়েটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। বেয়াদব একটা মেয়ে, কথা শুনে না একদম। কত বড় সাহস হলে মানুষ প্রেসক্রিপশন রোডে ফেলে দিতে পারে। সকাল হতেই আহানা উঠে পড়ল। আজ আর ভার্সিটিতে যাবে না ঠিক করেছে। বই নিয়ে পড়তে বসলো। তারপর মনে করলো, বাসায় থাকলে তো খিদা লাগবে বারবার, তার চেয়ে বরং ভার্সিটিতেই যাই। রূপার সাথে কথা বললে বেশ লাগবে, খিদা লাগলেও টের পাবো না। কালকের পান্তা ভাত নুন দিয়ে মেখে খেয়ে ব্যাগটা গুছিয়ে নিল আহানা। বড় এক বোতল পানি নিয়ে বের হলো। বাসা থেকে বের হওয়ার আগেই দেখা হলো তারেক রহমানের সাথে। উনি আহানাকে দাঁড়াতে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য দাঁড়াতে বলছি। জি বলেন। পাশে একটা কলেজের 2টো মেয়ে এখানে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। ওরা বলছে 1 বছর টাকা অ্যাডভান্সও করে দিতে পারবে। তুমি তো 2 মাসের ভাড়া দাওনি এখনো। 1 মাসের মধ্যে 2 মাসের টাকা জোগাড় করে দাও, নাইলে আমি তোমাকে বাদ দিয়ে ওই 2টো মেয়েকে বাসা ভাড়া দিয়ে দেব। বুঝছো আশা করি? আহানা চুপ করে থেকে বলল, আচ্ছা। চুপচাপ হেঁটে যাচ্ছে আহানা। আজকে যে করি হোক একটা টিউশনি খুঁজে বের করতে হবে। ভার্সিটিতে এসে রূপাকে অনেক খুঁজলো। ফকিন্নি আজও আসে নাই, ওরে ছাড়া আমার একটু ভালো লাগে না। আহানা গালে হাত দিয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল যে বৃষ্টি হয়েছিল তার কারণে ক্যাম্পাসের ঘাস সবুজ থেকে আরো সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মনে হয় সকল গ্লানি দূর হয়ে গিয়েছে। দূরে তাকাতেই আহানার চোখে পড়ল একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। আহানা খুশিতে আটখানা হয়ে মুখটা তুলে ভালো করে দেখল, আরে এটা তো এতদিন দেখিনি। যাওয়ার সময় কাছে গিয়ে একবার দেখে আসবো। আহানা এবার ক্যাম্পাসের মাঝখানে বটগাছটার দিকে তাকালো।
শান্ত বটগাছের তলায় নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালের সাথে হাসি ঠাট্টা করছে। আহানা ওদেরকে দেখে ভ্রু কুচকে চোখ ফিরিয়ে নিল। কি রে শান্ত ভাই, কাউকে খুঁজিস নাকি? না তো, ক্যাম্পাসটা দেখতেছি, ভালো লাগতেছে। নওশাদ আর সূর্য দাঁত কেলিয়ে চোখ টিপে বলল। অনেক জোশ। আহানা ক্লাস থেকে বের হচ্ছে না, রূপা নেই, শুধু শুধু ক্যাম্পাসে গিয়ে কি লাভ, তাই সে একা বসে আছে। সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অবশ্য ক্লাসেও কয়েকজন আছে, তারা তাদের কাজে ব্যস্ত, কেউ পড়ছে, কেউ গান গাচ্ছে, কেউ বা খাচ্ছে। শান্ত ভাই, তোমার সকিনা আসতেছে। শান্ত সানগ্লাসটা পরে শার্টের হাতা উঠাতে উঠাতে আহানাদের ক্লাসরুমের দিকে চলে গেল। কি রে, এলিনার কথা শুনে শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসে দিকে কেন গেল? কি হলো তমাল? শান্ত কই? আমাকে দেখে নাই নাকি? ওর সাথে আমার কিছু কথা ছিল। না আপু, জানি না তোমাকে দেখেছে কি না, মনে হয় ওয়াশরুমে গেছে। ও আসলে বলবো তোমার সাথে কথা বলতে। ওকে ফাইন। শান্ত ক্লাসরুমে ঢুকে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই শান্তকে দেখে তাদের কাজ ফেলে তাকিয়ে আছে। আহানা শান্তকে দেখেনি, চুপচাপ টেবিলে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে সে। কৃষ্ণচূড়া গাছটা তাকে টানছে। ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া আজ অনেকগুলো কুড়িয়ে নিবে যাওয়ার পথে। এইসবের জন্য আসো এখানে? পড়া নাই, লেখা নাই, কোথায় বসে থাকো তোমরা? আহানা চমকে মাথা তুলে তাকালো শান্তর দিকে। শান্ত ওর দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা কিছু না বুঝে পাশে তাকিয়ে দেখলো সবাই বই নিয়ে পড়ছে। যারা খাচ্ছিল এতক্ষণ, তারা খাবার হাতে রেখেই গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। আজব তো লোকটা, এমন করে কেন? কত বড় সাহস আমাদের ক্লাসে এসে আমাদেরকেই ধমক দেয়। কিরে শান্ত, ফার্স্ট ইয়ারের ক্লাসে গেছিলি কেন? কেউ পড়ালেখা করে না ঠিক মতো, তাই ধমক দিয়ে আসলাম। তোর জরিনা আসছিল, বলছে তোর সাথে নাকি কিসের কথা আছে। উফ, আচ্ছা আমি কি মেয়েটাকে বলছি আমি ওরে লাইক বা লাভ করি? তাহলে এরকম করে আমার পিছে লেগে আছে কেন? শোন শান্ত, এলিনার মতো অনেক মেয়েই তোর জন্য পাগল। সবাই তো আর গলায় ঝুলতে পারে না। এলিনার দাপট বেশি, তাই তোর কোলেও উঠে গেছে। কদিন পর তো নো ওয়ে, আমি জীবনেও ওরে বিয়ে করব না। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছুটি হয়ে গেছে, আহানা টিউশনের দিকে যাচ্ছে। তারপর মনে করলো এখনো 30 মিনিটের মতো সময় আছে, আমি গিয়ে কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখে আসি বরং। আহানা গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। কি অপূর্ব, এত সুন্দর কেন? লালে লাল হয়ে আছে চারদিকটা। আহানা খিলখিল করে হেসে নিচে বসে ঝরে যাওয়া ফুলগুলো কোরাতে লাগলো। গোটা ফুলও নিচ্ছে, আবার ঝরে যাওয়া পাপড়িও নিচ্ছে। ব্যাগের একটা সুতা খুলে গিয়ে ঝুলছে। আহানা সেটা ছিঁড়ে নিয়ে ফুলগুলোর গোড়ায় গিট দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাউন বানালো। তারপর সেটা মাথায় দিল। সুতোটা মাথায় লাগিয়ে কানের নিচ দিয়ে গলার পেছনে গিট দিয়ে আটকালো। আয়না হলে ভালো হতো, দেখতে পারতাম কেমন লাগতেছে আমাকে। তারপর তার নজরে পড়লো দূরে একটা লেক। সেখানে এসে পানির উপর মাথা দিয়ে দেখতে লাগলো নিজেকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং আমার। অবশ্য গায়ের রঙের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আশ্রমের সেই মাটা বলেছিল আমার গায়ের রং নাকি উজ্জ্বল শ্যামলা। আমার মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিক, কাজল তো দূরেই থাক। অবশ্য একবার আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, সেটা ছিল মজার ঘটনা। মিমাপু বিটের তরকারি রান্না করেছিল। উনি বিট কাটার সময় আমি একটা ছোট্ট বোতলে ছিপিতে করে বিটের রস নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেই রং লাগিয়েছিলাম ঠোঁটে। আমাকে খুব সুন্দর লাগছিল সেদিন। লিপস্টিক দিলে মেয়েদের অনেক সুন্দর লাগে। আহানা পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে হাসছে। তার বাসায় আয়না নেই, ফোনের ক্যামেরায় মাঝে মাঝে সে নিজেকে দেখে। আজ পানিতে দেখছে। দুনিয়ায় কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি তো তাদের নখেরও যোগ্য না। মুখটা ফ্যাকাশে করে হাত দিয়ে আহানা পানিটা ঘোলা করে দিয়ে উঠে চলে আসলো। শান্ত বাইক নিয়ে সেই পথ দিয়ে বাসায় ফিরছিল। আহানাকে দেখলো গাছের নিচ থেকে নিজের ব্যাগটা নিচ্ছে। ও এখানে কি করে? শান্ত বাইক থেকে নেমে তাকিয়ে আছে আহানার দিকে। আহানা শান্তকে দেখেই থেমে গেল। শান্তর দিকে আহানা ফিরে তাকাতেই ওকে দেখে শান্ত কিছুটা চমকে গেল, কারণ ওর মাথায় খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার একটা ক্রাউন। বাজারে কত ফুলের ক্রাউন সে দেখেছে, গোলাপ, গাধা, আরো কত কি, তবে এমনটা সেই প্রথম দেখল। প্রকৃতির পরীরা যেমন কৃত্রিম পণ্যের বাইরে সাজে ন্যাচারালি, ঠিক তেমনটা আজ আহানাকে লাগছে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলল। শান্ত সামনে গিয়ে ওর পথ আটকাল। আহানা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে।
সে কিছু বলার আগেই শান্ত বলল, ওষুধ খেয়েছিলা? ব্যাস। শান্ত বাইক নিয়ে চলে গেল, আর একটা কথাও বলল না, একটাবার তাকালোও না। ও মা, এটা জিজ্ঞেস করার জন্য বাইক এখানে ব্রেক করলো? আজব লোক তো, আজব লোক, আজগুবি তার কর্মকাণ্ড। শান্ত কিছু দূর গিয়ে ভাবল, আহানা প্রতিদিন এই পথ দিয়ে কই যায়, দেখবো একটু। শান্ত বাইক ঘুরিয়ে আহানাকে ফলো করলো। আহানা একটা বাসায় এসে সেই বাসার কলিং বেল টিপল। শান্ত উকি বুকি করে বোঝার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। পরক্ষণেই বাসার সামনের রুমের জানালা দিয়ে আহানাকে সে দেখতে পেল, একটা ছোট্ট মেয়েকে টেবিলে বসিয়ে পড়াচ্ছে। শান্ত বাইক নিয়ে চলে গেল তার বাসার দিকে। আহানা বাসায় ফেরার সাথে সাথে আসলো রূপার কল। কি রে রূপা, আজ ভার্সিটিতে আসলি না কেন? একটা অনুষ্ঠানে গেছিলাম, কাল আসবো শিওর। আচ্ছা। চুলটা বেঁধে আলু একটাকে 10 টুকরা করে কেটে ভাজলো আহানা। ভর্তা করলে 2টা আলু লাগে, আর আজ ভাজি করায় 1টা লাগলো। এই 10 টুকরো আলু দিয়ে আমার আজ ভালো খাবার জমবে, গরম ভাত উইথ আলু ভাজা। বাকি যে আলু আছে সেটা কাল ভেজে নিব। পরশু পেঁয়াজ আর ভাত, আর পরের দিনও পেঁয়াজ আর ভাত। ব্যাস, আগামী 3 দিনের মেনু রেডি। তারপর থেকে কি হবে? টিউশনি না পাওয়া পর্যন্ত খালি ভাত আর নুন খাবো। ডান। আলু ভাজা দিয়ে গরম ভাত খুব মজা করে খেলো আহানা। এই বুদ্ধি আগে আসলে আমার আরেকটা আলু বেঁচে যেত। ঘরে তো তেল ছিল, ফ্রুটোর বোতলের 1 বোতল তেল আছে। কণিকা আপুর থেকে একটা ডিম ধার নিয়ে একদিন খাবো ভেজে। না থাক, তেল শেষ হয়ে গেলে বেতন পাওয়ার পর তো তারেক আঙ্কেলকে সব টাকা দিয়ে দিতে হবে। উনি 2 মাসে 8,000 টাকা পান। 6,000 টাকা পরের মাসে বেতন পেয়ে ওনাকে দিতে বলবো। বাকি 2,000 টাকা দিতে দেরি হবে। যাই হোক, তেল এত খরচ করা ঠিক হবে না। আমি বরং ডিমটা সিদ্ধ করে নিব, তাই ভালো হবে। বুয়া, চিকেন কই? আমার চিকেন ছাড়া খাবার খেতে মন চায় না, জানো না? আইতাছি, মুরগি হইতে একটু দেরি হইছে, রান্না শেষ, নেন খান। শান্ত ফোনে গেমস খেলতে খেলতে আরেক হাত দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ আহানার কথা মনে পড়ল। আগের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিছে নাকি কে জানে। আমার কি। পরের দিন ভার্সিটিতে আসতেই আহানা তো অবাক, তাদের ক্লাসরুম কেমন জড়ো হয়ে আছে স্টুডেন্টের ভিড়ে। রূপা আহানাকে দেখে খুশি হয়ে ওর হাত ধরে টেনে জড়ো হওয়া লোকালয়ের ভিতরে ঢুকে গেল। হাই রূপা। হাই আহানা। হাই। শোনো, আমার এই শুক্রবারে বিয়ে, তোমরা দুজনেই আসবা। এই নাও কার্ড। রূপা তো কার্ড পেয়ে লাফাতে লাফাতে সিটে চলে গেল। আহানা মীরাকে অভিনন্দন জানিয়ে রূপার পাশে এসে বসলো। কি রে, মীরার বিয়ে, আমরা নাচ গান করবো, তুই এমন মুখটা বাংলার 5 করে রাখছিস কেন? তুই যাস, আমি যাব না। কিন্তু যাবি না কেন? আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই, আমি কি করে যাব? খালি হাতে তো আর যাওয়া যায় না, সেই টাকা নেই আমার কাছে, তাই যাব না। ও এই কারণ? ধুর বোকা, আমি তোকে আমার একটা জামা দিব, আর গিফট আমি দিয়ে দিব, আমার আর তোর হয়ে। তাও আমি কিছু না দিলে কেমন হবে ব্যাপারটা? বাদ দে, আমি যাব না, তুই যা। দরকার হলে গিফট তুই চুজ করবি, টাকা আমি দিব, তাহলে দুজনের দেওয়া গিফট হবে। তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস। আচ্ছা দেখি। শান্ত, কি সমস্যা তোমার? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? কাল রিয়াজকে বললাম তোমাকে বলতে, আমার তোমার সাথে কিছু কথা আছে, আর তুমি কি না কথা না বলেই বাসায় ফিরে গেলা? আমাকে একবার কলও করলে না। শুনো এলিনা, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। বেশি কিছু আমি জানি না, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমি শুনতে চাই না। শান্ত ভাইয়া। মীরা, কি হয়েছে বলো? ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবারে বিয়ে। আপনি প্লিজ আসেন, আপনি আসলে আমি অনেক খুশি হব। প্লিজ প্লিজ। এলিনা আপু, তুমিও আসিও শান্ত ভাইয়ার সাথে। কনগ্রাচুলেশনস মীরা, আমি অবশ্যই আসবো। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কার্ডটা নিন। ওয়াও, দেখলে সবাই জানে আমি আর তুমি কাপল, আর তাই আমাদের একসাথে ইনভাইট করেছে। সেখানে তুমি কিনা আমাকে অস্বীকার করতেছো। শান্ত কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই তুই সারাদিন কার সাথে এমন করে কথা বলিস দেখি?
আহানা রূপার হাত থেকে ফোন নিয়ে দেখলো নওশাদ লেখা। ওমা, নওশাদ? কেই নওশাদ? আহানা ফিক করে হেসে দিয়ে এক দৌড় দিল। দাঁড়া আহানা, মজা করিস না প্লিজ, আমার ফোন দে। দেব না, আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। আহানা রূপার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে, আর দুম করে এক ধাক্কা লেগে গেল শান্তর সাথে। দুজনেই নিচে পড়ে গেল। বেয়াদব মেয়ে কোথাকার, এটা কি তোমার বাসা নাকি? এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? পুরো জ্যাকেট নোংরা করে দিয়েছে আমার। আহানা জিব্বায় কামড় দিয়ে তাকিয়ে আছে। সে নিজেও ঘাসের উপর পড়ে গিয়ে বসে আছে। শান্তর মেজাজ এমনিতেও গরম ছিল, তার উপর আহানা আরো গরম করে দিয়েছে। রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেট খুলতে লাগলো সে। আহানা ভয় পেয়ে ঢোক গিলে উঠে দাঁড়িয়ে গেল। শান্ত তার জ্যাকেটটা খুলে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা ভ্রু খুঁজকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত বলে উঠল, এটা ধুয়ে শুকিয়ে কাল এনে আমাকে দিবে। রিং ডিটারজেন্ট দিয়ে ধুইবা, বুঝছো? অন্য ডিটারজেন্টের ঘ্রাণ আমার পছন্দ না। আজব তো, আমি কেন ধুবো? কেন মানে? তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়ে আমার জ্যাকেট নোংরা হয়ে গেছে, সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দিবা আমাকে, বুঝছো? আহানা ভেঙচি দিয়ে উল্টো পথে হাঁটা ধরল। শান্ত মুখ ফুলিয়ে তাকিয়ে আছে। শান্ত, এদিকে আয়, আজকে ফুটবল ম্যাচ আছে, জয়েন হবি না? আসতেছি। শান্ত গিয়ে নওশাদ রিয়াজের সাথে ফুটবল ম্যাচে জয়েন করল। ভার্সিটি ছুটি হয়ে গেছে। আহানা হেঁটে হেঁটে টিউশনের দিকে যাচ্ছে। আজ আর ওই পথে শান্ত আসেনি, যাক বাবা, বাঁচলাম। আহানা খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে। একটা গুলি পার হলেই একটা বিরাট বড় মাঠ পড়ে। শান্ত সেখানেই ফুটবল খেলছে। আহানা জ্যাকেটটার দিকে তাকিয়ে শান্তকে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে। নে শান্ত, কিক মার। শান্ত জোরে সোরে একটা কিক মারলো বলকে। বল গোল পোস্টে না ঢুকে আরেক দিক দিয়ে গেল। তাও যেদিকে গেল সেদিকেই আহানা ছিল। বল গিয়ে একদম ওর গায়ে পড়ল। মনে হয় কেউ পাথর মেরেছে। আহানা ধুম করে পড়ে গেল রোডের উপর। ইস রে, জনগণরা আঘাত করলি শেষমেশ। এবার তুই সামলা। মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে। আমি বল নিতে যাব না, লোকজন ডেকে এবার কেয়ামত করবে। তুই চুপ থাক নওশাদ, আমি যাচ্ছি। শান্ত মাথার চুল থেকে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল। আহানা বল সরিয়ে জামা ছাড়ছে রাস্তায় বসে বসে। ও তুমি, দাও বল দাও। আপনি আপনি আমার গায়ে বল মেরেছেন? ইচ্ছে করে এমন করেছেন তাই না? সকালের ঘটনার জন্য প্রতিশোধ নিলেন? চুপ, আমার বল দাও। আহানা বল নিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের গায়ের ওড়নাটা খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরল। শান্ত চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওড়না দিতেছে কেন আমাকে মেয়েটা? শান্ত এদিক ওদিক তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি, তোমার ওড়না আমাকে দিচ্ছ কেন? সকালে আমার জন্য পড়ে গিয়ে আপনার জ্যাকেট নোংরা হয়েছিল, তাই আমাকে সেটা ধুইতে দিয়েছিলেন। তো এখন আপনার কেক করা বলের কারণে আমি পড়ে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গেছে। আপনি ধুয়ে আনবেন বাসা থেকে, শুকিয়ে আনবেন কেমন? আর হ্যাঁ, যে কোনো ডিটারজেন্ট হলেও চলবে, ইটস ওকে। শান্তর আগে গজগজ করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পেছনে গিয়ে বলল, নাহলে এক কাজ করেন, আপনার জ্যাকেটটা নিয়েছেন, আমিও আমার ওড়না ফেরত নিব। শান্ত রেগে দাঁতে দাঁত চেপে আহানার ওড়না মুঠো করে ধরল। গুড বয়। তুমি এই অবস্থায় টিউশনিতে যাবে ওড়না ছাড়াই? না তো, আমার তো অন্য উপায় আছে, 1 মিনিট। আহানা তার চুলের খোপা থেকে কাঠিটা খুলে ফেলল। সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর পিঠের নিচ পর্যন্ত চুলগুলো মেলে গেল। আহানা চুল দুভাগ করে সেগুলো তার সামনে নিয়ে আনলো। বাস, হয়ে গেল না? আহানা হাসতে হাসতে চলে গেল। শান্ত অবাক হয়ে আহানার চলে যাওয়া দেখছে। তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে। রিয়াজ আর নওশাদ ইয়া বড় হা করে তাকিয়ে আছে। হোয়াট? কিরে ভাই, তোর হাতে মেয়েদের ওড়না কেন? সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। শান্ত মুখ ফুলিয়ে বলল, কিছু না। ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল চেয়ারে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কিরে বললি না ওড়নাটা পেলি কই, আর সেটা ব্যাগে ঢুকালি কেন? কিছু না, বাদ দে, খেলা শেষ, আমি যাই। শান্ত ব্যাগ নিয়ে বাইকে উঠে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকে ওড়নাটা ছুঁড়ে মারলো ফ্লোরে। এই মেয়েটার এত এত সাহস আসে কোথা থেকে? আমার কথা আমাকে ফিরিয়ে দেয়, বেয়াদব মেয়ে। আহানা শান্তর কথা মনে করে হাসছে বসে বসে। ম্যাম, কি হয়েছে, হাসতাছেন কেন? না কিছু না, অঙ্কটা লিখে আমাকে দেখাও। বাসায় এসে শান্তর জ্যাকেটটা নিয়ে ভাবলো, বাসায় তো রিং পাউডার নেই, এগুলোর দাম যে বেশি,
আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই, এখন কি করব? আচ্ছা থাক, সাবান দিয়েই ধুই, কি আর করার। পানিতে ভেজানোর আগেই আহানার মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে। হাত ঢুকিয়ে আহানার চোখ কপালে উঠে গেল। 5,000 টাকা? বাপরে বাপ, এত টাকা নিয়ে মানুষ ভার্সিটিতে আসে? আবার ভুল করে আহানা টাকাগুলো তার ব্যাগে রেখে দিল, কাল শান্তকে দিয়ে দিবে। তারপর জ্যাকেটটা ধুয়ে উঠানে মেলে দিয়ে আসলো। আলু ভেজে সেটা দিয়ে গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে। হঠাৎ পিওর মায়ের নাম্বার থেকে কল আসলো। আহানা কিছুটা ভয় পেয়ে রিসিভ করলো। না জানি বলে আর পড়াতে হবে না। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। উনি বললেন একটা টিউশনের খোঁজ পেয়েছেন, তার খালাতো বোনের মেয়েকে পড়াতে হবে। ক্লাস 1-এ পড়ে, সব বিষয় পড়াতে হবে, 2,000 টাকা দেবে। আহানা তো খুশিতে অবাক, অনেক ধন্যবাদ জানালো পিওর মাকে। উনি ঠিকানাটা বলে দিলেন। আহানা নোট করে নিল সে। আহানা অনেক খুশি হয়ে গেল। কি যে ভালো লাগতেছে, মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। মনে হচ্ছে 2,000 না 2 লাখ বেতন পেলেন। উনি বললেন ভোর 6টায় পড়াতে হবে। যার মেয়েকে পড়াবেন সে চায় তার মেয়ে যেন সকাল সকাল ওঠার হ্যাবিট করে নেয়, তাই এই টাইম ফিক্সড করেছেন। আহানা হ্যাঁ বলে দিল। পরের দিন ভোর 4:30টায় উঠে গেল আহানা। খুশিতে চোখে ঘুম নেই তার। নামাজ পড়ে এসে সব গুছিয়ে ঠিক করে রাখলো। 5:30 বাসা থেকে বের হলো। ভয় লাগতেছে একা একা হেঁটে যেতে, এত দূর। উফ, একটা টাকাও নেই যে একটা রিক্সা নিব। অবশ্য এ সময় রিক্সা পাওয়াও টাফ। গলির পর গলি হেঁটেই চলে যাচ্ছি। বাসার ঠিকানা আসতেছেই না, মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। অবশেষে বাসাটার সামনে এসে দাঁড়ালো। ইয়া বড় 10তলা বিল্ডিং, কি স্ট্যান্ডার্ড রে বাবা, মনে হয় তো কোটিপতিরা থাকে। পিওর মা বলেছেন 5 তলায় বাসা, যাকে সে পড়াবে। লিফটে গিয়ে 5 তলায় গিয়ে এবার পড়লো কনফিউশনে। 2টা ইউনিট, উফ, কোনটা ওই মেয়েটার বাসা কে জানে। পিউয়ের মা তো বলেন নাই কোন ইউনিট। মনে হয় দরজায় সূর্যমুখীর ফুল সহ টপ আটকানোটাই এই ইউনিট হবে। আহানা গিয়ে দরজা নক করলো, কারোর কোনো রেসপন্স নাই। আবারও নক করলো। ও মা, এবারও কোনো রেসপন্স নেই কেন? শান্ত হাই তুলতে তুলতে বিছানা থেকে নামলো। উফ নওশাদ, রিয়াদ, সূর্য, গর্ডানের মতো ঘুমাচ্ছিস কেন? কলিং বেল বাজতেছে, কানে শুনোস না তোরা? আমি আমার রুম থেকে শুনতেছি, আর তোরা সামনের রুমে থেকে শুনোস না? ধুর। শান্ত মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুলল। আহানা মুচকি হেসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেলল শান্তকে দেখে। তুমি আপনি তুমি এখানে কি করো? আমার বাসার ঠিকানা পেলে কই? আপনার বাসা এটা আমি জানতাম না। আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে এসেছিলাম। ও, তো আমাকে দেখে তোমার মেয়ে মনে হয়? আহানা চোখ বড় করে বলল। আপনার সাথে কথা বলা মানে সময় নষ্ট। আহানা ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতেই শান্ত ওর হাত ধরে টান দিল। কি? আমার জ্যাকেট কই? আমার বাসায় এখনো শুকায় নাই। যে বস্তা মার্কা জ্যাকেট আপনার ভার্সিটিতে আসার সময় নিয়ে যাব, ঠিক আছে? হাত ছাড়ুন আমার। শান্ত ভ্রু কুচকে আহানার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। আহানা ডান পাশের ইউনিটে নক করতেই একজন মহিলা এসে দরজা খুললেন। তার সাথে একটা ছোট্ট বাবু। বাবুটা মুচকি হেসে বলল, তুমি বুঝি আমার মিস? তার মা তাকে ধমক দিয়ে বলল আপনি করে বলতে। মেয়েটা ভয় পেয়ে বলল আপনি? তারপর আহানার পেছনে তাকিয়ে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। সন্তু! ওলে আমার মিষ্টি। শান্ত এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। মিসেস মিশু হক বললেন, আসো, ভিতরে আসো। উনি আহানাকে নিয়ে চলে গেলেন। শান্ত ভেতরে এসে মিষ্টিকে সোফায় বসালো, নিজেও বসে গেল। এই বান্দরটার সাথে মিষ্টির এত ভাব! বাপরে, আমি তো ভাবলাম ওনার মুখ দিয়ে তেতো কথা ছাড়া আর কিছুই বের হয় না। মিস, এই হলো আমার সন্তু ভাইয়া, আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয়। এরে আমি চিনবো না? হাড়ে হাড়ে চিনি। ওকে মিষ্টি, তুমি পড়ো, আমি যাই। শান্ত বাই বলে চলে আহানার দিকে তাকিয়ে গেল। মিস, আপনি বসো, আমি বই নিয়ে আসি। আহানা মিষ্টির কথা শুনে হাসছে। শান্ত রুমে বসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। এপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট একটা নিয়ে লাইটার দিয়ে ধরালো। সিগারেট বেশি খাওয়া হয় না তার, এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করে। মন চাইলে খায়, না হলে খায় না। নেশা না যে দিনে 5-6 বার খাবে। মিষ্টিকে পড়াতে বেশ লাগছে আহানার। 7টা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে। শান্ত সিগারেটের ধোঁয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়ছে। ব্রিক ফিল্ড আমি। তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে। আহানা বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করছে। শান্ত 5 তলার উপরে দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা আয়নার সামনে ছুঁড়ে মারল।
আহানা ফোন নিয়ে রূপাকে ফোন করলো আজ আসবে কিনা সেটা জানার জন্য, কিন্তু রূপা তো মনে হয় ঘুমাচ্ছে। হঠাৎ সামনে কিছু পড়েছে বুঝতে পেরে আহানা নিচে তাকালো। একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে, এখনো ধোয়া বের হচ্ছে। আহানা চমকে উঠে ওপরে তাকালো। শান্ত বারান্দায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে আহানার দিকে তাকিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। ব্যাদ্য ব্যাগটা। আহানা পা দিয়ে সিগারেটটা রোডের সাথে পিষিয়ে দিল দাঁতে দাঁত চেপে। শান্তর মেজাজ গরম হয়ে গেছে, মন চাচ্ছে 5 তলা থেকে নেমে এক ধোলাই দিতে। যেভাবে পিষাচ্ছে মনে হয় শান্তকে পিষাচ্ছে। আহানা চলে গেল ওখান থেকে। ওই মেয়েটার আজকে ভার্সিটিতে গিয়ে 12টা বাজাবো আমি। এত ভাবার সাহস দেখানোর শাস্তি ওর পেতে হবে। শান্ত গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। কত বড় বেয়াদব হলে একটা মেয়ের সামনে উপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে। অসভ্য লোক একটা। মন তো চাই এর জ্যাকেটে বিচুটি পাতা লাগাই দিই। আহানা বাসায় ফেরার সময় দেখল একটা দোকানের সামনে সবাই লাইন ধরে আছে, মহিলা আবার পুরুষও। একজন মহিলা হাতে ইয়া বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বোরকা পরা। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠায় রাখতেছে, আবার কিসব ভেবে ব্যাগটা খুলে রাখছে। আহানা একটু এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? সবাই এমন লাইন ধরেছে কেন? উনি বললেন এখানে 10 টাকায় 1 কেজি চাল দেয়, 100 টাকায় 10 কেজি। আহানা তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে। ইস, আমার হাতে এখন 10 টাকা থাকলে 1 কেজি কিনে নিতে পারতাম। কি করব, বাসায় চালও তো কম আছে। কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল, আরে আইডিয়া। কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো সে মেলা থেকে 30 টাকা দিয়ে কিনেছিল। সে আবার ফিরে এসে মহিলাটির পেছনে থাকা এক যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে মনে হয় তেমন বড় লোক না, তবে গায়ের পোশাক আশাকে মনে হয় সাজগোজ অনেক বেশি পছন্দ করে। আহানা মেয়েটাকে বলল, আপু, আমার এই কানের দুলটা নিবা? আমি 30 টাকা দিয়ে নিয়েছিলাম। তুমি যত দেবে তাই নেব। প্লিজ নাও না গো। আমি 10 থেকে 12 দিন পরেছি, এখনো নতুনই আছে দেখো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল, কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। আহানার পছন্দ অনেক ভালো। মেয়েটা তার ব্যাগ থেকে 20 টাকা নিয়ে আহানাকে দিল। আহানা তো মহা খুশি। মেয়েটাকে অনেক ধন্যবাদ জানিয়ে দুলটা দিয়ে 20 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। খুশিতে লাফাতে মন যাচ্ছে। তার চাল কেনা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, নুন দিয়ে কষলে মাস কাটাতে পারলেই হলো। 20 টাকা দিয়ে 2 কেজি চাল কিনে বাসায় ফিরল আহানা। চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। চাল যদি 50% হয়, বাকি 50% পোকাতে ভরা আর নষ্ট। এমন করে ঠকালো কেন আমাকে? মানুষ গরিব না হলে তো 10 টাকার জন্য লাইনে দাঁড়ায় না, আর ওরা এভাবে ঠকায় আমাদের। এর চেয়ে তো 35 টাকার চালই ভালো। ধুর, মানুষ ঠকানোর জন্য বেছে বেছে গরিব মানুষ খুঁজে এরা। আমার আগেই বোঝা উচিত ছিল 10 টাকা 1 কেজি চাল কেন দেবে। নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল। এটা একদম মাথায় ছিল না। থাক, এগুলো পরিষ্কার করলে যা পাবো তাও চলবে। কি আর করার, আমার জন্মই হয়েছে ঠকার জন্য। কলিং বেল বাজতেছে, শান্ত এখনো ঘুমায়নি। 8টা বাজে মনে হয়, বলদগুলো ঘুমায় এখনো। শান্ত গিয়ে দরজা খুলল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুরগি হাতে, সম্ভবত কেটে এনেছে। কে তুমি? আপনি তো শান্ত ভাইয়া। কেন? আমি আসমা বেগমের মেয়ে, আপনার বাসায় যে কাজ করে। ও আচ্ছা, কি হয়েছে বলো। আম্মা কইলো মুরগিটা রাখতে, উনি 10টার দিকে আইসা রাধিয়া দেবে। ওকে। শান্ত মেয়েটার হাত থেকে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলে মেয়েটার কানের দিকে তাকালো। মেয়েটার কানের এই দুলটা তো একদম আহানার কানের দুলের মতো। মেয়েটা বুঝতে পারলো শান্ত তার কানের দিকে তাকিয়ে আছে। মুচকি হেসে বলল, এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বোনের থেকে। মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে। শান্ত কিছু ভেবে দরজা লাগিয়ে দিল। ভার্সিটিতে এসে আহানা ক্লাসে ঢুকে চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। রূপা চুপি চুপি এসে আহানার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিরে, আমাকে কই নিয়ে যাস তুই? ক্লাস করবি না? কিরে, চল তোকে নিয়ে শপিং মলে যাব, মীরার জন্য কিছু কিনতে হবে তো। বাজেট কত? 5000। কি এত টাকা? তো কি হয়েছে, বাবা তো আমাকে 6000 দিয়েছে, আমি 1000 মেরে দিয়েছি। রূপা আহানাকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো। দোকানদারকে বলল শাড়ি দেখাতে 5000-এর মধ্যে। আহানা তো রীতিমতো অবাক। শাড়ি একটার চেয়ে আরেকটা অসম্ভব সুন্দর।
তার আশ্রমের মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি সে নিয়ে আসে। সাদার উপর লাল সুতোর ডিজাইন করা শাড়িটা তেমন দামি না, 7 থেকে 800 টাকার হবে। আহানা মন চাইলেই সেটা পরে পরে দেখে। শাড়িটা ইউজ করা ছিল বলে আঁচল দিয়ে ছেঁড়া, তাই সেটা পরে আহানা কোথাও যায় না। কি রে, কি ভাবিস? কোনটা ভালো লাগে বল? আহানা একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল, এটা সুন্দর। রূপা সেটাই কিনে নিল। দুজনে আবার ভার্সিটিতে ফিরে আসলো। আহানা শান্তকে দেখে রূপাকে বলল চলে যেতে। তারপর জ্যাকেটটা নিয়ে শান্তর কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরলো। শান্ত জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে আহানার ওড়নাটা নিয়ে দিল। আহানা 5,000 টাকা নিয়ে শান্তকে বলল, নিন আপনার টাকা। এই টাকা আমাকে দিচ্ছ কেন? এতগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল। ও, আমি ভুলে গেছিলাম। শান্ত জ্যাকেটটা নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো রিং পাউডারের সুবাস নয়, তবে যে সুবাস সেটা শান্তর ভালো লাগলো। রূপা ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা প্যাকেটটা খুলেই দেখলো একটা জামা, খয়েরি রঙের, বেশ দেখতে। আহানা খুব খুশি হলো। কাল সেজে গুজে ভার্সিটিতে আসবি, আমি আর তুই মীরাদের বাসায় যাব। ওকে। 1 মিনিট, তোর কানের দুল কই? এই আসলে হারিয়ে গেছে। একসাথে দুটোই? না, একটা হারিয়েছে তাই আরেকটা রেখে দিয়েছি। ও, তো অন্য একটা কানের দুল দিয়ে আসতি। বাদ দে, কানে দুল দিলে আমার কানে ব্যথা করে। ও মা, সে কি বলিস তুই? ভার্সিটিতে ছুরি দেওয়া হয়ে গেছে। আহানা তার ওড়নাটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটছে। মনে হয় ভালো করে ধুয়েছে। এই সুন্দর মিষ্টি ঘ্রাণ আসতেছে, নিশ্চয়ই রিং পাউডার হবে। আমার ওড়নাকে তো সুন্দর বানিয়ে দিয়েছে একদম। শান্ত ওড়নাটা বুয়াকে দিয়ে ধুইয়েছে। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে যাচ্ছে। বাতাসে গাছটা নড়ে উঠতে ফুল কতগুলো ঝরে নিচে পড়তে লাগলো। আহানা থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। কি ভালোই না লাগছে। হাত বাড়িয়ে ধরলো আহানা। হাতে কতগুলো ফুল আর ফুলের পাপড়ি পরে জমা হচ্ছে। শান্ত 10 হাত দূরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই নর্মাল ফুল মানুষ এত পছন্দ করতে পারে জানতাম না। আহানা আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতো টেনে ছিঁড়ে কানের দুল বানালো। কিন্তু কথা হলো কানে ঢুকাবে কি দিয়ে। পরে বুদ্ধি করে কানের উপর দিয়ে সুতা নিয়ে গিট্টু দিল। বাহ, আমার কানের দুল হয়ে গেছে। আহানা খুশিতে লেকটার দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্য। হঠাৎই ওর চোখ গেল শান্তর দিকে। শান্ত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। আহানার কানে দুল নেই, তাহলে কি আমার বাসার বুয়ার মেয়ের কানের দুলটা আহানা দিয়েছিল? কিন্তু কেন? আহানা আর লেকে গেল না, নিজের ব্যাগটা নিয়ে হাঁটা ধরল। দাঁড়াও, কি? তোমার কানের দুল কই? আহানা কিছুটা হকচকিয়ে বলল, কেন? বলো শুনি। আপনাকে কেন বলবো? কাকে দিয়েছ? কে কে কে? কাউকে দেই নাই আমি, হারিয়ে গেছে। ও। শান্ত জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল। আহানা বুঝতেছে না শান্ত কি করে জানলো যে কাউকে দুলটা দিয়েছে। ভাবতে ভাবতে হাঁটা ধরল সে। বুয়া, বুয়া। জি বলেন বাবা। আপনার মেয়েকে একটু ডাকেন তো। কেন, কি হয়েছে? ও কি কোনো ভুল করেছে? না, ভুল করেনি, একটা কাজ ছিল, কিছু কথা জিজ্ঞেস করব। ডাকেন ওরে। আচ্ছা। বুয়া তার মেয়েকে ডেকে নিল। মেয়েটা ভয়ে ভয়ে শান্তর সামনে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? তোমার ওই কানের দুল কত দিয়ে নিয়েছিলে? 20 টাকা। 20 টাকা? কে দিয়েছিল, নাম জানো? না তো, তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে টাকা নিয়ে চাল কিনেছে। 20 টাকার চাল? জি ভাইয়া, 10 টাকা করে, 20 টাকার 2 কেজি চাল। ও, মেয়েটার কি থুতনিতে তিল ছিল? হ ভাইয়া, যা সুন্দর লাগতেছিল, আমি এরকম আর আগে দেখি নাই কোনোদিন। কিন্তু আপনি জানলেন কেমনে? তোমার ওই দুল আমাকে দাও, আর নাও 100 টাকা। মেয়েটা দাঁতকে দিয়ে 100 টাকার নোট নিয়ে দুলটা খুলে শান্তকে দিয়ে চলে গেল। শান্ত দুলটার দিকে তাকিয়ে বসে আছে। 20 টাকার জন্য মানুষ তার দুল বিক্রি করে, তাও যার কাছে একটাই দুল আছে। এই মেয়েটার সাথে অনেক অনেক রহস্য জড়িয়ে আছে। শান্ত দুলটা দেখে আলমারিতে তুলে রাখলো। আহানা বাসায় ফিরে কানের থেকে ফুলের দুলটা খুলল। কান খালি, গলা খালি, হাতও খালি। কাল জামার সাথে কিছু পরাও হবে না। কিরকম লাগবে আমাকে? আগে তো গলায় একটা রূপালি হার ছিল অ্যামিটেশনের, সেটাও তো 30 টাকায় বিক্রি করে দিয়েছিলাম। সেই টাকা দিয়ে পেঁয়াজ কিনেছিলাম। আর আজ দুল, আর কিছু নাই যে বিক্রি করব। একটা পেঁয়াজ নিয়ে তাতে মরিচ কেটে নিয়ে ভাতে পানি ঢেলে বাটিটা নিয়ে বসে আছে আহানা।
আজ কেন জানি খেতে মন চাচ্ছে না, রোজ রোজ একই খাবার। অবশ্য কাল ভালো খাবার খাবো। আহানা একটু পড়তে বসে দেন ঘুমিয়ে পড়ল। আবার ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো মিষ্টিদের বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। এত দূর বাসাটা, কমপক্ষে 50 টাকার ভাড়া হবে। এত দূর কি আর হাঁটা যায়? লিফটে উঠে দৌড়াদৌড়ি পড়তে লাগলো যাতে শান্তর মুখ দেখতে না হয়। 5 তলায় এসে গুটি গুটি পায়ে গিয়ে দেখলো শান্তর ফ্ল্যাটের দরজা অফ। খুশিতে মিষ্টিদের বাসায় গিয়ে দরজা নক করলো সে। ওদের বুয়া এসে দরজা খুললো। মিষ্টিকে পড়ানো শেষে বাসা থেকে বেরিয়ে আহানা উপরের দিকে আসলো, শান্তর রুমের বারান্দার দিকে। বারান্দায় একটা কি দুইটা ফুলের টব ঝুলছে, আর কিছু দেখা যায় না, অনেক উপরে তো এই জন্য। আহানা হেসে হেসে হাঁটা ধরলো। আজ আর ওই বেয়াদবটার সাথে দেখা হবে না সারাদিন। বাসায় এসে আহানা বই নিয়ে বসলো। বই পড়া শেষ করে 10টায় উঠে রেডি হতে গেল। জামাটা পরে আহানার মনের ভেতর কেমন যেন করতেছে। নিজেকে কেমন যে লাগছে তা জানার জন্য ফোনে নিজেকে দেখে মুখটা কালো করে ফেললো। গলায় কিছুই নেই, হাতেও নেই, আর কান তো। ওড়নাটা পরে একটা পার্স নিয়ে বের হলো আহানা। ভার্সিটির সামনে এসে রূপার জন্য অপেক্ষা করছে। রূপা 5 মিনিটে এসে পড়লো। সেও রেডি হয়ে এসেছে কমলা রঙের জামা পরে। কি রে, তোর গলায় কানে কিচ্ছু দেখি নেই, হাতেও তো নেই। বাদ দে, এসব পড়তে ভালো লাগে না আমার। তাই বলে অকেশনেও পড়বি না? তো কি, চল তো, দেরি হয়ে যাবে। দুজনে মীরাদের বাসায় আসলো। একতলা বাড়ি, পাশেই একটা পুকুর, আশেপাশেও বাড়ি আছে, কিছু টিনের এবং কিছু ইটের। আহানা আর রূপা ভেতরে ঢুকতে মানুষের ঠেলাঠেলিতে ওদের দুজনের দম বন্ধ হওয়ার উপক্রম। বাসাটার পেছনে একটা উঠান। সবাই বাসার ঠেলাঠেলি সহ্য করতে না পেরে উঠানটায় গিয়ে দাঁড়িয়ে আছে। রূপা গাল ভেটকিয়ে একটা গাছের দিকে তাকিয়ে আছে। পুরো গ্রাম মনে হয়, তাই না? তাও তো কি শান্তি এখানে, শহরে কোনো সাফ নেই। আমার তো বেশ ভালো লাগতেছে। মীরাকে একটা রুমে পার্লারের লোক সাজাচ্ছে। আহানার গলা শুকিয়ে গেছে। বাসার ভেতরে এসে ডাইনিং টেবিল থেকে পানি নিতে গিয়ে চমকে গেল শান্তকে দেখে। সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে বিরক্তি নিয়ে। আহানা চোখ বড় করে ভাবতে লাগলো, ও এখানে কি করে? পাশেই এলিনা বসে আছে, পায়ের উপর পা তুলে ফোন দেখছে, কারো দিকেই তাকাচ্ছে না সে। আহানা পানি খেয়ে এক দৌড়ে পালালো। বর এসেছে বলে সবাই চিৎকার দিয়েছে। আহানা আর রূপা উকি দিয়ে বরকে দেখতে গেছে। শান্ত স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে। এত বোরিং লাগতেছে আজ, উফ। এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর চোখে পড়ে গেল আহানাকে। আহানা রূপা আর একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। শান্ত আহানাকে দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল। যা ভেবেছিলাম তাই, আহানার কান খালি, ওটা আহানারই দোল তাহলে। খুব জোরে গান বাজতেছে। আহানা রূপার সাথে এক কোণে বসে আছে চুপচাপ। মনে হয় এখানে কেউ ওদের চেনে না, সব মীরার রিলেটিভ। একটা মেয়ে ট্রেতে করে পিঠা শরবত দিয়ে গেল রূপা আর আহানার সামনে। আহানা হাতে নিয়ে দেখতে লাগলো এটা কি পিঠা। পিঠা জিনিস সম্পর্কে ওর ধারণা কম। সারা জীবন ভাত, পেঁয়াজ, আলু আর কিছু তরকারি ছাড়াও যে কিছু খাবার থাকতে পারে তা আহানার অজানা। তো পিঠা দেখে এমন অবাক হওয়ারই কথা। কে রে, এমন করে চেয়ে আছিস কেন? এটা ডিমের পিঠা। ও। আহানা মুখে দিয়ে বেশ মজা পেল। এরকম পিঠা থাকলে তো বাসায় আর বিস্কিট খেতে হয় না তার। শোন, আমার না এখন কিছু খেতে মন চাচ্ছে না। আমি 5টা পিঠা ব্যাগে করে নিয়ে যাই। ও মা, তোর খিদা নাই কেন? আচ্ছা নে। আহানা তার ব্যাগে 5টা পিঠা নিয়ে নিল। খুশি লাগতেছে। কাল সকালে ভাত খাবো না, পিঠা খেয়ে ভার্সিটিতে যাব, ভাত বেঁচে যাবে। উফ। বউকে সাজানো হচ্ছে। রূপা আর আহানা বসে বসে সেটা দেখছে। আহানা, তুমি একটু সাজো নাই কেন? এরকম খালি খালি এসেছো কেন? কেমন লাগতেছে তোমাকে? না, আসলে এমনিতেই ভালো লাগে না। মীরার খোপায় 4টা গোলাপ ফুল লাগতো, আছে 2টা। মীরাদের বাসা এমন একটা জায়গায় যেখান থেকে মেইন রোড অনেক দূরে। এখন ফুলের জন্য কাকে পাঠাবে সেটা নিয়ে গোলমাল শুরু হয়ে গেছে। আহানার মনে পড়লো রিক্সা দিয়ে আসার সময় তার একটা গোলাপ গ্রাম দেখেছিল। বেশি দূরে না সেটা। মীরার যত কাজিন ভাই ছিল তারা নানা কাজে বিজি। একজন তো বলেই দিল কি দরকার ফুল দিয়ে, এত ঠং সেজে লাভ কি? ফুল দিলেও বিয়ে হবে, না দিলেও বিয়ে হবে। এদিকে স্টেজ সাজানো হয়েছে রজনীগন্ধা আর গাঁদা দিয়ে। গোলাপ দিয়ে সাজালে সেখান থেকে না হয় আনা যেত। শেষে আহানা আর রূপা ঠিক করলো ওই গোলাপ গ্রামে যাবে, কারণ মীরা ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার কথা হলো তার বিয়ে পারফেক্টলি এন্ড হতে হবে। কোনো কমতি যদি তার বিয়েতে হয়ে যায় তার সারা জীবন মনে রেখে ফুপিয়ে কাঁদতে হবে। এটা সে কোনো কিছুতেই সহ্য করতে পারবে না। আহানা আর রূপা রওনা দিল। হাঁটতেছে চিকন একটা রোড দিয়ে, দুপাশে ক্ষেত, ধানের ক্ষেত। হঠাৎ সামনে নওশাদ এসে দাঁড়ালো। আহানা চমকে গিয়ে তাকিয়ে আছে, কারণ নওশাদ এখানে কেন?
সেটাই ভাবছে সে। ওদিকে রূপা মুচকি মুচকি হাসছে। ও আচ্ছা, তার মানে শয়তান শান্তর চালা নওশাদ হলো রূপার বয়ফ্রেন্ড। এবার বুঝলাম আমি। নওশাদ আহানাকে বলল দাঁড়াতে, ওরা একটু ঘুরে আসবে বাম পাশের নির্জন রোডটা থেকে। রূপা আহানার হাতে গোলাপ কেনার টাকা দিয়ে চলে গেল। আহানা ঠিক আছে বলে দাঁড়িয়ে আছে। পরে দেখলো আর কয়েক পা হাঁটলেই গোলাপ গ্রাম। দূর থেকে লাল রং চোখে আসছে আহানার। আহানা হেঁটে সেখানে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর নজর পড়ল শান্ত আর এলিনাকে। এলিনা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে পিক তুলছে, আর শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ গাছ দেখছে। আহানা চুপচাপ ভেতরে ঢুকে ক্ষেতের মালিককে টাকা দিয়ে দুটো ফুল নিল। উনি আরেকটা ফ্রি দিয়ে দিলেন। আহানা খুশি হয়ে সেটা কানে গুঁজে নিল। পেছন থেকে শান্ত বলে উঠল, তোমার কানের দুল কই? আহানা চোখ বড় করে পেছনে তাকালো। আমার কানের দুলের পেছনে লেগেছেন কেন? বলছি না হারিয়ে গেছে। তো বাসায় আর কানের দুল নেই? আপনার কি? আমার ইচ্ছা আমি কানে কিছু লাগাবো না। তাহলে ফুল লাগালে কেন? আহানা রেগে আর কিছু না বলেই হাঁটা ধরল। ক্ষেতের মাঝখান দিয়ে সরু পথ, সেটাতে আহানা হেঁটে চলে যাচ্ছে। রেগে শান্তকে বকতেছে। সে হঠাৎ পড়ে যেতে নিলেই হঠাৎ করে শান্ত তার হাত ধরে ফেলল। আপনি আমাকে ফলো করছিলেন? শোনো, এটা তোমার বাপের রাস্তা না। আমি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে হাঁটবো, তোমার কি? আর তোমাকে সেভ করাই এ কথা বলতেছো? ফাইন। শান্ত আহানার হাত ছেড়ে দিল। আহানার সাথে সাথে ধ্রুম করে পড়ে যেতে নিল নিচে। এই জায়গা তোমার জন্য ঠিক আছে একদম। শান্ত ভেঙচি কেটে চলে গেল। আহানা হাত পা মুছে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। বেয়াদব কোথাকার, অসভ্য। শান্ত আগে আগে হেঁটে যাচ্ছে। সরু পথটা ধরে আহানা আস্তে আস্তে পেছন পেছন আসছে। শান্ত পেছন ফিরে আহানার দিকে তাকালো। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে গেল। শান্ত দাঁড়িয়ে পরে হাতের কবজি কচলানো শুরু করে দিচ্ছে। আমি ভয় পাই নাকি? আহানা গোলাপে এক চাপ দিল রাগে। হাতে যে কাঁটাযুক্ত গোলাপ আছে সেটা তার খেয়ালই ছিল না, যার ফলে হাতে কাঁটা ঢুকে গেল পুরোটা। হাতের দিকে তাকিয়ে আহানার কলিজা মনে হয় বেরিয়েই যাবে। এত বড় কাঁটা ঢুকে গেছে, তার উপর শান্ত কবজি কচলাচ্ছে। আহানা কাঁটা সমেত হাতটা লুকিয়ে হাঁটা ধরল আবার। শান্তর পাশ দিয়ে চলে যাচ্ছে আহানা। দাঁড়াও। কি? কিছু না, যাও। আপনি একটা। আহানা হাঁটতে হাঁটতে হাত থেকে কাঁটা ধরে টান দিয়ে খুলে ফেলল। ইস, আমি এখন খাবার খাবো কি করে? ডান হাতে কাঁটা ঢুকতে গেল। 2-3 বছর পর ভালো খাবার খাবো, আর সেই দিনেই হাতে কাঁটা ঢুকে গেল। উফ, ফোটা কপাল আমার। সব হয়েছে বেয়াদবটার জন্য। আহানা একটু হাঁটতেই সামনে রূপা আর নওশাদের সাথে দেখা হয়ে গেল তার। নওশাদ শান্তর কাছে চলে গেছে। রূপা আর আহানা হেঁটে বাসার দিকে ফিরে গেল। তারপর সেই ফুল মীরাকে পরিয়ে দিল। বিয়ে পড়ানো শেষে আহানা খাবারের দিকে তাকিয়ে বসে আছে। শেষে বাবুর্চিকে বলে একটা চামচ দিয়ে যা পেরেছে খেয়েছে, তবে তেমনটা খেতে পারেনি আহানা আর রূপা। বিকালের দিকে রিক্সা ধরে বাসায় ফিরে আসলো। আহানা এর আগে শান্তর মুখোমুখি হয়নি। বাসায় এসে কোনো কাজই করতে পারছে না, হাতের ব্যথার জন্য টনটন করতেছে কেমন যেন। উফ, কি যন্ত্রণা। পরের দিন সকালে উঠে আহানা রেডি হতে যাবে, তখনই মিষ্টির মায়ের ফোন আসলো। তিনি বললেন কাল মিষ্টি তার নানুর বাসায় গিয়েছিল, আসেনি, তাই আজকে পড়াতে হবে না। আহানা ঠিক আছে বলে ফোন রেখে দিল। আবার গিয়ে একটু শুতে সে ঘুমিয়ে পড়ল। কি রে ভাই, তুই এমন উদাস হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না, কিছু না। রূপা বলল আজ আহানা আসে না ইউনিভার্সিটিতে। আমি আহানার কথা জিজ্ঞেস করছি তোকে নওশাদ? না, ভাবলাম হয়তো ওকে মিস করতেছিস। না, আমি ওকে মিস কেন করব? ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। ইস রে, দুপুর 1টা বেজে গেল। আমি এতক্ষণ ঘুমালাম, ভার্সিটিতেও যেতে পারিনি। দূর। আহানা তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। টিউশনি করাতেও যেতে হবে, হেঁটে যাচ্ছে আহানা। ভার্সিটির পেছনে রোড দিয়ে যাওয়া সহজ হবে বলে আগে ভার্সিটিতে আসলো। তারপর এখন 2টা বাজে, মনে হয় 3টা বাজতে আর 1 ঘন্টা বাকি। আহানা ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে একবার তাকালো, রূপা আছে কিনা দেখার জন্য। না, দেখা তো যাচ্ছে না, থাক আমি বরং টিউশনের দিকে যাই। আহানা টিউশনের দিকে গেল। কিছু দূর যেতেই শান্তর মুখোমুখি হয়ে গেল। শান্ত চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আজ ভার্সিটিতে আসলে না কেন? আপনার কি তাতে? আহানা চলে যেতে নিতেই শান্ত ওর হাত মুঠো করে টান দিল। কি? হাত ছাড়ুন। এটা কোন ধরনের বেয়াদবি? কথায় কথায় আমার হাত ধরেন কেন? শান্ত আহানার হাত টেনে ধরে ওকে কাছে নিয়ে আসলো। আহানা এদিক ওদিক তাকিয়ে বলল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। এমন করতেছেন কেন?
শান্ত তার আরেক হাত উঁচু করে ধরল আহানার সামনে। তার হাতে কানের দুলগুলো যেগুলো আহানা বিক্রি করে দিয়েছিল। আহানা অবাক হয়ে কানের দুলের দিকে তাকিয়ে আছে। এই দোলটা তোমার না? আমার দুল আপনি পেলেন কই? নিবে নাকি? আহানা হাত বাড়িয়ে ধরতে যেতেই শান্ত তার হাতটা সরিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। কি হলো, দিন আমার দুল। 20 টাকা দিতে হবে তাহলে। আহানা কাপা কাপা গলায় বলল, এরকম করেন কেন? আমার দুল আমাকে দিন। কেন? তুমি তো হারিয়ে ফেলছিলে, তো আমি যখন পেয়েছি তখন এটা নেওয়ার সময় তোমার উচিত আমাকে টাকা দেওয়া হাদিয়া হিসেবে। আহানার চোখে পানি এসে গেল। শান্তর হাতটা ছাড়ানোর জন্য হাত মোচড়াতে লাগলো সে। কি হলো বলো, নিবা নাকি নিবা না? নিতে হলে 20 টাকা দিতে হবে। থাক, আপনি রেখে দেন, লাগবে না আমার। আহানা তার হাতটা ছাড়িয়ে পেছনে চলে গেল। তারপর চলে যেতে নিতে শান্ত বলে উঠল, 20 টাকা নেই তোমার কাছে তোমার হারিয়ে যাওয়া দুল কেনার জন্য? না থাক, লাগবে না আমার। কথাটা বলে আহানা হেঁটে চলে গেল। শান্ত দুলটা মুঠো করে ধরে দাঁড়িয়ে আছে সেখানে। আহানা ভাবছে, শান্ত পেল কই আমার দুলটা? ওটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম। আহানা বাসায় ফিরে বোঝার চেষ্টা করেই যাচ্ছে শান্ত দুলটা পেল কই। ঘর ঝাড়ু দিচ্ছে সে, হঠাৎ একটা পোকা দেখলো সে। সম্ভবত চেলা টাইপের কিছু হবে। আহানা ভয়ে পেছনে ঘুরেই ধুম করে দরজার সাথে একটা বাড়ি খেলো কপালে। উফ, পোকার কামড় খাওয়া ভালো ছিল। কে জানতো এই পোকার ভয়ে মাথায় ব্যথা পাবো আমি। মাথা ঘষতে ঘষতে বিছানার উপর পা তুলে বসে পড়ল আহানা। ভয় করছে, এসব পোকা অনেক ভয় পায় সে। তার উপর বাসায় একা একা কি করবে, এখন না খেয়ে ঘুমিয়ে পড়ল সে। ভয়ে আর বিছানা থেকে নামেনি সে। মিষ্টির আম্মু বলেছে ও এখনো নানু বাসা থেকে আসেনি। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে এসে বেশ ব্যস্ত সময় কাটছে আহানার। রূপা একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়েছে, ও কাল রাতে করতে পারেনি। আহানা সেটাই করছে। চল, কাজ শেষ, এবার ক্যাম্পাসে যাই। 1 মিনিট, তোর কপালে এটা কিসের দাগ? লাল লাল? না কিছু না, রঙ্গ লেগেছে মনে হয়। ও চল যাই। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের দিকে। তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি আমি। থ্যাংক ইউ বনু। ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও ক্লাসে ফিরে আসলো। ক্যাম্পাসে আজ শান্তকে আহানা দেখেনি একবারও। শোন, তোর জামাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি, দাঁড়া, প্যাকেটটা আমার ব্যাগেই। আহানা তার ব্যাগ থেকে জামার প্যাকেটটা টান দিতেই ব্যাগ থেকে বেরিয়ে ফ্লোরে তার কানের দুলজোড়া পড়ে গেল। আরে আহানা, তোর কানের দুল দেখেছিস? হারাইনি এটা, তোর ব্যাগের ভিতরেই ছিল এটা। কিন্তু এটা তো। আহানা ভাবছে শান্ত তো ওকে এটা দেয়নি, তাহলে এটা তার ব্যাগে আসলো কি করে? আহানা ভাবছে ব্যাপারটা। ধুর, কি এমন ভাবিস তুই? দে, আমি পরিয়ে দিই। রূপা দুলগুলো নিয়ে আহানার কানে পরিয়ে দিল। দেখ কেমন চকচক করতেছে তোর কান। তোর কান খালি মানাই না একদম। ভার্সিটি থেকে বের হওয়ার সময় শান্ত আহানাকে দেখে মুচকি হাসলো ওর কানের দুলটা দেখে। তারপর আবার আরেক দিকে মন দিল। আহানা শান্তর দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে টিউশনের দিকে। গুনে গুনে কদম ফেলতেছে। প্রতিদিন 23 কদম হাঁটার পর শান্ত সামনে এসে দাঁড়ায়। 21, 22, 23 সামনে শান্ত দাঁড়িয়ে আছে। তবে চোখ আহানার দিকে থাকলেও মন ফোনে কার সাথে যেন কথা বলছে সে। বাবা, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি। ওকে ডান। আহানা রোবটের মতো দাঁড়িয়ে আছে শান্তর দিকে। হঠাৎ থেমে গিয়ে পিছিয়ে আবার আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আহানা মাত্রই হাত ছাড়তেছিল। শান্তকে দেখে আবারও দম বন্ধ হয়ে গেল তার। শান্ত আহানার কানের দিকে তাকিয়ে তারপর কপালের দিকে তাকালো। কি? তোমার কপালে কি হয়েছে? রং লেগেছে। সবাইকে ধোকা দাও, আমাকে দিতে আসিও না। আমি ধোয়া তুলসী পাতা না, দুনিয়ার সব প্যাচ বুঝি। শান্ত হঠাৎ হাত উঠিয়ে আহানার কপালে চাপ দিয়ে দিল। উফ! কি রঙে ব্যথা লাগে? আপনি একটা বেয়াদব, জঘন্যতম বেয়াদব। আহানা রেগে হনহনিয়ে চলে গেল। শান্ত হাসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, কে রাখলো দুলটা? শান্ত। কিন্তু ও যদি ক্লাসরুমে ঢুকতো, কেউ না কেউ তো দেখে ফেলতো, তখন সারা ভার্সিটি হতো ব্যাপারটা। নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে আমার ব্যাগে রেখেছে। এত ঢং না করে তখন দিয়ে দিলেই ঝামেলা চুকে যেত। তুমি হয়তো ভাবছো তখন কেন দেই নাই। এর কারণ হলো আমি রহস্য একটার উত্তর বের করার জন্য আমি তোমার থেকে 20 টাকা চেয়েছি। তুমি বললা 20 টাকা দিবে না, দুল আমার কাছেই থাক। এর মানে তোমার হাতে টাকা নেই। এবার তোমার বাসা পর্যন্ত আমি পৌঁছে যাব। রহস্য ভেদ করতে বেশ লাগে। আহানা খাটে বসে কানের দুলগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে আর ভাবছে। বিক্রি করা জিনিস আবার ফেরত এসে গেল, লাভ কি? আমার চাল দরকার হলে আবার বিক্রি করে দিব। শান্ত একটা বল পয়েন্ট নিয়ে বসে আছে আর ভাবছে, এই মেয়েটার বাবা কি চাকরি করে না?
মেয়েটার একটা কানের দুল কেনার সামর্থ্য তার নেই? মেয়েকে এতগুলো টিউশনি করে টাকা ইনকাম করতে হয়। ধুর, আমিও না কার জন্য এত ভাবতেছি, যে কিনা আমাকে চর মেরেছিল। উফ শান্ত, এসব ভাবা বাদ দে। আহানা দাঁত কেলিয়ে বসে আছে। পিওর মায়ের একটা রেসিপি আজ সে ফলো করেছে। কাঁচামরিচ বেটে পেঁয়াজ দিয়ে মেখে ভাজবে, তারপর সেটা 2 দিন ধরে খাবে। এটা ভেবে তার মন আজ খুশির আলমারি হয়ে গেছে। পেঁয়াজ কেটে কুচি কুচি করে কাঁচামরিচ বেটে সেটার সাথে মিশিয়ে বসে রইল সে। পিওর মাকে দেখলাম সাথে রসুনও দিচ্ছিল, এখন আমি রসুন পাবো কই? আহানা সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে খাটের নিচ থেকে রসুনের একটা কুয়া পেয়ে লাফাতে লাফাতে রান্নাঘরে গিয়ে সেটা কুচি কুচি করে কাটলো, তারপর মেখে নিল সে। পিওর মা তো তেল দিয়ে ভেজেছিল, আমি তেল দিয়ে ভাজবো? না 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 না, তেল শেষ, দেয়া ঠিক না। আচ্ছা একটুখানি তেল দিই। আচ্ছা তেল দিয়ে না ভাজলে গন্ধ আসবে, ঝাঁঝও আসবে, পরে পানি খেয়ে পেট পুড়তে হবে। তেল একটু দিয়ে ভেজে 2 ভাগ করে নিল সে। 1 ভাগ কালকের জন্য রেখে বাকিটা নিয়ে বসলো। খেতে ঝাল তবে বেশ লেগেছে। রোজ রোজ একই খাবারের চেয়ে এটা বেটার। পরের দিন আবার ভোরে রেডি হয়ে ছুটল আহানা। গন্তব্য মিষ্টিদের বাসা। ওদের বাসায় এসে লিফটে উঠে ভাবতে লাগলো বাদরটার সাথে যেন আর দেখা না হয়। লিফট থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে এগোনোর জন্য 1 পা রাখতেই শান্ত সামনে এসে পড়ল। পরনে জগিং স্যুট। শান্ত আহানাকে না চেনার ভান করে চলে গেল। ও মা, এই ছেলেটার মাঝে কি হয় কে জানে। মিস জানো, সন্তু ভাইয়ার অনেক দুঃখ। সে কদিন বাদেই মন খারাপ করে থাকে। কাল বিকালে আমি যখন মাম্মির সাথে ছাদে গেছিলাম গাছে পানি দেওয়ার জন্য, তখন দেখলাম মন খারাপ করে দোলনায় বসে আছে। কেন জানি না তো, আমি অনেক জিজ্ঞাসা করেছি, বলে না আমাকে। ও আহানা মিষ্টিকে পরিয়ে বাসায় ফেরার সময় তার চোখ পড়ল 10 তলা বিল্ডিংটার একটু দূরে কচু গাছের ক্ষেত। আহানা কচু গাছ অনেক খুঁজে এখন পেয়েছে। কচু গাছের পাতা সিদ্ধ করে মশলা দিয়ে রাঁধলে খুব ভালো লাগে এবং এটা অনেক উপকারী, বিশেষত চোখের জন্য। আহানা চুপি চুপি গিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগলো। অনেকগুলো পাতা নিয়ে রোডে এনে রাখলো আর মনে মনে ভাবলো আরো 2-3টা নিলে বেশ হতো, 2 দিনের জন্য রান্না করতে পারতাম আমি। আহানা আবার ভেতরে গিয়ে পাতায় হাত দিতে গিয়ে পায়ের দিকে নজর গেল। ইয়া বড় বড় 2 চোখ আরামসে নিশ্চুপভাবে তার রক্ত চুষে খাচ্ছে, যা এতক্ষণ সে টেরই পায়নি। চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লো আহানা। কি করবে, কোথায় যাবে বুঝতেছে না। চোখ বন্ধ করে বসে আছে। সকাল 7টায় তো ঢাকার অভিজাত এলাকায় মানুষদের রাস্তায় চোখেই পড়ে না, আর সেই অভিজাত এলাকায় সে চিৎকার করে মানুষ পাবে না। শান্ত কানে ইয়ারফোন দিয়ে জগিং করতে করতে যাচ্ছে রোড দিয়ে। গানের তালে তালে মাথা হেলিয়ে দুলিয়ে কচু ক্ষেতের দিকে একবার তাকিয়ে আবার আরেক দিকে তাকিয়ে থেমে গেল। 1 মিনিট, কাকে দেখলাম? শান্ত আবারও তাকালো সেদিকে। আহানা চোখ বন্ধ করে ক্ষেতের মাঝখানে বসে আছে। ভয়ে বিড়বিড় করে কিছু বলতেছে মনে মনে। মনে হচ্ছে কানের থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে শান্ত সেদিকে এগিয়ে গেল। এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এরকম জঙ্গলের ভিতরে গিয়ে মাটিতে বসে কি করতেছো তুমি? প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? আশেপাশে কোনো গুন্ডা পান্ডা তো দেখতেছি না আমি। আরে আমার পা। শান্ত এগিয়ে এসে তাকিয়ে দেখলো আহানার পায়ের পাতাতে একটা চোখ আর একটা পায়ের টাকনুর উপরে বড় বড়। এগুলোকে সরান না প্লিজ। তুমি এখানে আসতে গেছো কেন? আর মাঝখানে কেনই বা আসলা? আহানা জবাব না দিয়েই পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হাত দিয়ে চোখ সরাতে যেতেই আহানা চিৎকার দিয়ে বলল, এই কি করতেছেন? হাত দিয়ে সরাইতেছেন কেন আপনি? হাত দিয়ে ধরে সরাতে ইজি হবে, বুঝছো? শান্ত হাত লাগাতেই আহানা ভয়ে শান্তর টি শার্ট টেনে ধরল। ওই দেখো, তোমার ঘাড়ে একটা। প্লিজ ঘাট থেকে সরান। আহানার থাকতে পারবে না। শান্তর মুখে এ কথা শুনে এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে বসে পড়ল ভয়ে। শান্ত হেসে দিয়ে আহানার পায়ের যোগ 2 সরিয়ে ফেলল। কই ঘাড়িটা সরিয়েছেন? আহানার চোখ বন্ধ। শান্ত বলল, সরিয়েছি। আহানা এবার হাফ ছেড়ে বাঁচল। উফ, পা কি জ্বালা করছে। উঠে দাঁড়াতেই শান্ত 100টা প্রশ্ন করে বসলো। এখানে কেন এসেছে আহানা? কিসের জন্য এসেছে? কারণ কি? কচু পাতা নিতে এসেছিলাম আমি। তোমার কি এখন চড়ুই ভাতি খেলার বয়স? ছোটবেলায় আমি কচু পাতা দিয়ে শাক রান্না করে আমার পাতানো বউকে খাওয়াতাম। কাঁচা কাঁচা, সে খেয়েও নিত। একটা বলদি ছিল। পাতানো বউ? ছোটবেলায় সবার এমন পাতানো বউ থাকে। তোমার পাতানো বর নাই? না। ও, তাহলে তোমাকে বুঝিয়ে লাভ নেই। এই পাতা দিয়ে কি করবা সেটা বলো। কি করবো আর? রান্না করব। হোয়াট? রান্না? তোমার মাথা ঠিক আছে? এই বয়সে কচু পাতা রেঁধে চড়ুই ভাতি খেলবা তুমি? না ধুর, বলতে তো দিবেন। আর এমন ভাব করেন কেন? জীবনে কচু পাতা রান্না করে খাননি? না,
জীবনে এই প্রথম শুনলাম কচু পাতা রেঁধেও খাওয়া যায়। ও মাই গড। এটা সিদ্ধ মশলা দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। শান্ত নিচে তাকিয়ে দেখলো আহানার পায়ে আরো একটা যোগ। শান্তর চাহনি দেখে আহানাও তার পায়ের দিকে তাকালো। আহানার যোগ দেখে আবারও চিৎকার করে শান্তর হাত চেপে ধরলো। প্লিজ এটাকে সরেন প্লিজ। এক শর্তে। কি শর্ত? তুমি যে ডিশ রান্না করবা আমার জন্য আনতে হবে। আচ্ছা আচ্ছা আনবো, সরেন প্লিজ প্লিজ প্লিজ। আমার হাত না ছাড়লে সরাবো কি করে? আহানার এবার হুঁশ আসলো যে সে শান্তর হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। তাড়াতাড়ি ছেড়ে দিল। শান্ত ঝুঁকে এই যোগটাও সরিয়ে ফেলল। আহানা আর না দাঁড়িয়ে রোডের দিকে দৌড় মারল। এখানে থাকা আর পসিবল না। বাপরে বাপ, যোগ 100টা ধরেছে আমাকে। ও বাবা। মনে থাকবে তো শর্তের কথা? আহানা কচু পাতা যেগুলো তুলেছিল সেগুলো হাতে নিতে নিতে বলল, ঠিক আছে আনবো। বাসায় ফিরে কচু পাতাগুলো কাটতে বসে পড়ল সে। ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ করে রেখে দিল। ভার্সিটি থেকে এসে রাত পেয়ে সেদিনের পিঠা 2টা ছিল, সেগুলো খেয়ে বের হলো বাসা থেকে। তখন সকাল 10:14 বাজে। আহানা রূপাকে নিয়ে ক্যাম্পাসে বসে এদিক ওদিক তাকাচ্ছে। শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ, আমাকে খুঁজতেছো? আহানার চোখ বড় বড় করে পাশে তাকিয়ে দেখল শান্ত মুচকে হেসে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। কথাটা আমাকে বললো নাকি ফোনে যার সাথে কথা বলতেছে তাকে বললো? আজব লোক, কখন কি করে বুঝি না আমি। আজ শান্ত একটা কাজে চলে গিয়েছে, তাই আর আহানাকে টিউশনিতে যাওয়ার পথে ডিস্টার্ব করতে আসেনি। ডাক বাবা, বাঁচলাম। আল্লাহ বাদতিকে সুবুদ্ধি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আহানা বাসায় ফিরে এসে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিল। একটা ছোট বক্সে শান্তর জন্য আলাদা করে রেখে দিল। মিম আপু বাসায় আছে আজকে, তার ডিউটি শেষ। আহানা ওনার থেকে গোটা জিরা 1 চামচ নিয়ে ভেজে কচু পাতার উপরে ছিটিয়ে দিল আর বলল, এতে করে 7,000 গুণ বেড়ে যায়। যাক, হয়ে গেছে, কাল সকালে যাওয়ার সময় নিয়ে যাব। পরের দিন ভোরে আহানা বের হলো বক্সটা ব্যাগে নিয়ে। সোজা গিয়ে শান্তর বাসার দরজায় নক করলো। মনে হয় শান্ত ওর জন্যই অপেক্ষা করছিল। নক করার 10 সেকেন্ডের মধ্যে শান্ত এসে দরজা খুলল। নিন আপনার খাবার। শান্ত বক্সটা খুলে দেখলো শুধু কচু পাতার আইটেম, সাথে আর কিছুই নেই। এ কি, শুধু এটা? এটা যেটা দিয়ে খাবো সেটা আরো নাই? মানে আপনি তো বলেছেন এটা খাবেন, আবার সাথে অন্য কিছু আনতে হবে, সেটা তো বলেননি। এটা কি দিয়ে খাই? গরম ভাত। বুয়া তো 9টা বাজা ছাড়া আসবে না, ততক্ষণ ওয়েট করার ধৈর্য আমার নেই। এক কাজ করো, তুমি ভাত রেঁধে দাও, আসো। কি আমি? আপনার মাথা ঠিক আছে? কেন, কি সমস্যা? আপনার মাকে বলেন। মা এখানে থাকলে তো আর তোমাকে বলতাম না। তার মানে আপনি বাসায় একা? আমি একা একটা ছেলের বাসায় যাব না। আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? খেতেও তো পারেন না। উফ। তাহলে বোন থাকলে বোনকে বলেন। শুনো, আমার বাসায় আমি, নওশাদ, সূর্য আর রিয়াজ থাকি। কি? আমি যেখানে এতগুলো ছেলে আছে সেখানে যাব? ইম্পসিবল। মিষ্টি। কি? সন্তু? মিষ্টির মা বললেন, কি হয়েছে শান্ত? আন্টি, মিষ্টি আজ আহানার কাছে আমার বাসায় পড়লে কোনো সমস্যা আছে? আসলে আমার আহানার থেকে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার আছে, নোট করে নিতে হবে। ওকে, সমস্যা নেই, যাও বৃষ্টি বই খাতা নিয়ে শান্ত ভাইয়ার বাসা যাও। আহানা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিথ্যুক কোথাকার। কি, মিষ্টি থাকলে তো আর আমি আর তুমি একা না, তাই না? আহানা মুখ বাঁকিয়ে মিষ্টিকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। কি সুন্দর বাসা, আল্লাহ গো। মিষ্টি সোফায় গিয়ে বসে পড়লো খাতা কলম নিয়ে। আহানা ওকে একটা অঙ্ক করতে দিয়ে শান্ত দিকে তাকাতেই শান্ত বলল, শোনো, আমাদের ফ্রিজে ফ্রাইড রাইস আছে, ওটা দিয়ে এই ডিশটা খাওয়া যাবে? কি বলেন, ফ্রাইড রাইস? সেটা কি ভাজা ভাত? সেটা কেমনি খায়? কি, তুমি ফ্রাইড রাইস চিনো না? জীবনে খাও নাই? না। পোলাও চিনো? হ্যাঁ চিনি তো, ওই দিন মীরার বিয়েতে খেয়েছি। এর আগে খাও নাই? না। ও মাই গড, ওকে ওয়েট। শান্ত ফ্রিজ থেকে ফ্রাইড রাইসের বাড়িটা বের করে আহানাকে দেখালো। ও আচ্ছা, এগুলো হলো পোলাও ভাজা, তার সাথে সবজি, এটা বললেই তো হতো। আমি কি জানি তুমি উপকরণ শুনে খাবার চিনো, নাম শুনে নয়? না না, এটা দিয়ে কচু পাতা খাওয়া যাবে না, জীবনেও এমন নাম শুনিনি। গরম ভাত দিয়েই খাওয়া যাবে। রাখতে পারো তো? কেন পারবো না, আমাকে রান্নাঘর দেখিয়ে দিন। শান্ত রান্নাঘর দেখিয়ে দিল। আহানা ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। ও মা, রান্নাঘর দেখি সোফার রুমের চাইতেও সুন্দর। প্লেট বাটি গ্লাস রাখার একটা ওয়াল ক্যাবিনেট। আহানা হা করে সেটাই দেখছে। তারপর পাতিল হাতে নিল চাল ধোয়ার জন্য। এই যে শুনুন। শান্তর বুকে ধুক করে উঠল আহানার ডাক শুনে। এগিয়ে এসে বলল,
এই খবরদার, আমাকে এমন করে ডাকবা না একদম। আহানা বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার কেমন যেন লাগে, আর তুমি এমন ভাবে ডাকতেছো যেন আমি তোমার বিয়ে করা বর। আজব তো, আমি এসব ভেবে রেখেছি নাকি? আর আপনি এত উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে থাকেন কেন? আমার ঠেকা পড়ে নাই আপনাকে ভাত রেঁধে খাওয়ানোর। হ্যাঁ, চাল কোথায় তা জানার জন্য রেখেছি। এই বালতির ভিতরে। আহানার বালতির দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। এত বড় বালতি ভরা চাল? তো আহানা চুপচাপ বালতি থেকে পাতিলে চাল নিল, তারপর ধুয়ে ভাত বসিয়ে দিল। এরপর এসে মিষ্টিকে পড়াতে বসে গেল। শান্ত একবার এক রুমে পায়চারি করছে। সোফার রুমের সামনে দুইটা রুম, একটাতে নওশাদ, সূর্য আর রিয়াজ থাকে, আর একটাতে শান্ত থাকে। মিষ্টি, তুমি কিছু খাবে? তাহলে মিষ্টি মিষ্টিকে খাবে। শান্ত আহানার দিকে তাকাতেই আহানা বলল, ও কিছু খাবে না। তোমাকে জিজ্ঞেস করি নাই আমি। শান্ত মিষ্টি এনে দিল। মিষ্টি তার অঙ্ক করা শেষ করেই খাওয়া শুরু করে। আহানা ভাত দেখতে রান্নাঘরে এসে এদিক ওদিক দেখছে। কি বিশাল রান্নাঘর, 20 জন লোক দাঁড়াতে তাদের কোনো সমস্যা হবে না। এই, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। কফি বানিয়ে কেমন জানো না? না। কি জানো? তোমার আম্মু তোমাকে রান্না বান্না শেখায়নি? শান্ত নিজে নিজে কফি বানালো। আহানার জন্য 1 কাপ বানালো, কারণ আহানা মিষ্টিকে পড়ানোর সময় ঝিমাচ্ছিল। শান্ত দেখেছিল সেটা। মিষ্টির জন্য ভুলে কফি বানিয়ে ফেলছিলাম, বাট ও তো বাচ্চা মেয়ে, এসব খায় না, লাইকও করে না। বরং তুমি খাও এটা। আমি না, তোমার ভূত। আহানা কফি 1 চুমুক দিয়ে চোখ ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, কি তিতা! আমাকে এসব কি খেতে দিয়েছেন? এর চেয়ে তো রং চা ভালো। কফি তো এমনই হয়। না, আমি খাবো না। এটা কি পানীয় আইটেম বানিয়েছে কি? কি দেখে বানিয়েছে কে জানে? ভাত রান্না হয়ে গেছে। আহানা একটা প্লেটে রান্না করা কচু পাতা নিয়ে ভাত বেড়ে ডাইনিং এনে রাখলো। শান্ত হাত ধুয়ে বসেছিল সেই কখন থেকে। আহানা প্লেট রাখতেই মেখে 1 লোকমা মুখে দিয়ে দিল সাথে সাথে। এটা তো খুব টেস্টি। আরে এটা তো পাতা বাটা। পাতা বাটা? হ্যাঁ, আমার মা এই ডিশটা বানাতো। কিছুদিন পর পর আমি এটাকে পাতা বাটা বলতাম। একদম আমার মায়ের হাতে রান্নার স্বাদ, সেম টু সেম। আমার মাও এভাবে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিত। বানানো মানে? এখন আর বানাই না? শান্তর মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। নিচের দিকে তাকিয়ে চুপচাপ খাবারটা শেষ করে চলে গেল হাত ধোয়ার জন্য। আহানা ঠায় দাঁড়িয়ে আছে। কি এমন বললাম যে এভাবে রিয়েক্ট করলেন উনি? আহানা ভাবতে ভাবতে প্লেটটা নিয়ে ধুয়ে রেখে দিল। আচ্ছা, আমি যাই। শান্ত তার রুমে বিছানায় আরেকদিকে মুখ করে বসে আছে। কথা বলার মুড নেই তার। আহানা কথাটা বলে চলে গেল মিষ্টিকে তাদের বাসায় দিয়ে এসে। আহানা বাসায় ফিরে দেখলো 9:20 বাজে। এত দেরি? তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। আহানা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, হঠাৎ ফোন আসলো আকাশের মায়ের। উনি বললেন আজ আকাশকে 2 ঘন্টা বেশি পড়াতে, কাল ওর পরীক্ষা। আহানা ভেবে বলল, কিন্তু আন্টি, তাহলে তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। পিউকেও তো আজ 3টা থেকে 5টা পর্যন্ত পড়াবো বলেছি আমি, কারণ পিউয়ের তো কাল পরীক্ষা। 5টা থেকে 6টা লেগে যাবে আকাশদের বাসায় হেঁটে যেতে। তারপর আকাশকে 6টা থেকে 2 ঘন্টা পড়ালে তো 8টা বেজে যাবে। আমাদের বাসা তো দূরে। উনি বললেন রিক্সা করে আসতে তো 30 মিনিট লাগে। উনি তো আর জানেন না আহানা হেঁটে ওনাদের বাসায় যায়। হেঁটে আসতে 50 মিনিট লাগে। আহানা হ্যাঁ বলে দিল, কারণ আকাশ সবসময় অঙ্কতেই ফেল করে, ম্যাথে একদমই কাঁচা সে। কাল ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিলে হয়তো পাশ করতে পারবে। 8টার সময় তো সব অন্ধকার হয়ে যায়। হঠাৎ তো বলে দিলাম, কিন্তু বাসায় ফিরবো কি করে যদি পথে বিপদ হয়? ভার্সিটিতে এসে ভেবে যাচ্ছে আহানা কি করে রাত করে বাসায় ফিরবে। যে গলি দিয়ে আসা লাগে সেটা অত্যন্ত নির্জন এলাকা। ভাবতেই গায়ে কাটা ওঠে। কি রে, কি এত ভাবিস? না, কিছু না। আর শান্ত ভার্সিটিতে আসে নাই মনে হয়। আমার কথা এত কষ্ট পেল? আমি কি এমন বললাম যে ভার্সিটিতেই আসলো না আজ? বাবা, আমি ব্যাংকের সব কাজ ফুলফিল করে দিয়েছি, আর টেনশন নিও না। ওকে ওকে, শোন, এবার ঈদে কিন্তু অবশ্যই আসবি আমার কাছে। আচ্ছা, আসবো। 20, 21, 22, 23। আহানা এদিক ওদিক তাকাচ্ছে। ও মা, শান্ত নেই? আমিও না। প্রতিদিন একই ঘটনা ঘটবে তা তো নয়। আহানা 24 কদম ফেলার পর আগেই সামনে শান্ত এসে দাঁড়ালো। পরনে কালো টি শার্ট, তার উপর হলুদ জ্যাকেট, ইয়া লম্বু। আহানা হা করে উপরে তাকিয়ে আছে শান্তর মুখের দিকে।
শান্ত বাবাকে বাই বলে ফোনটা রেখে পকেটে ঢুকালো। আহানা কি বলবে বুঝতেছে না, পাশ দিয়ে চলে যেতে নিলেও শান্ত বলল, দাঁড়াও। কি? থ্যাঙ্কস। কেন? আমাকে ওই পাতা বাটা রেঁধে খাওয়ানোর জন্য। ও সরি। সরি কেন? আমি আপনাকে তখন আপনার মা কচু পাতা রেঁধে খাওয়ায় না কেন বলে কষ্ট দিয়েছিলাম। ইটস ওকে, তুমি তো সবটা জানো না। যাই। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত ভার্সিটির দিকে গেল তমালের সাথে। কিছু কাজ আছে, তার 8টা বাজতে 10 মিনিট বাকি। আহানা বারবার ঘড়ি দেখছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। জানালা দিয়ে আহানা বারবার একটুখানি আলো চোখে পড়ে কিনা তা দেখার চেষ্টা করছে। না, একটু আলো নেই, মনে হচ্ছে রাতের গভীরতা বেড়ে আসছে। 8টা বাজে আহানা আকাশদের বাসা থেকে বের হলো। অবশেষে ভয়ে ভয়ে কিছুটা জোরেই হেঁটে চলছে সে। দুপাশে বিল্ডিং, মাঝখানে চিকন গলি, সেটা দিয়ে হেঁটে চলছে সে। এখন পর্যন্ত কোনো বখাটে বা ছেলেদের আড্ডা মহল চোখে পড়েনি। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে আহানার। যে গলি দিয়ে আহানা হেঁটে যাচ্ছে, সেই গলিটা যেখানে শেষ হয়ে আরেকটা গলি শুরু হবে, ঠিক সেই জায়গায় 5টা ছেলে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আহানা তাদের দেখেছে এবং তারাও আহানাকে দেখেছে। নির্জন এলাকা বলে ছেলেগুলো বাদে আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছে না। আহানা ছেলেগুলোকে পেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছে তাকে ফলো করছে কেউ। পেছনে তাকাতেই আহানার মনে হলো ভয়ে জ্ঞান হারাবে এখন। সেই 5টা ছেলেগুলো কিভাবে যেন তাকিয়ে আছে তার দিকে, তার পিছু পিছু আসছে। আহানা এখন কি করবে? ওর যদি কোনো ক্ষতি করে ফেলে? আহানা হাঁটার গতি বাড়িয়ে দিল। খুব জোরে হেঁটে যাচ্ছে সে, কিন্তু না, ছেলে 5টার মধ্যে 2জনই সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার পথ আটকেছেন কেন? কেন জানো না? একা পথে সুন্দরী নারী দেখলে হাতছাড়া কি করে করি বলো? আহানা এদিক ওদিক তাকালো। সম্ভবত সে এখন ওই রোডে যেখানে এক পাশে ডোবা আর আরেক পাশে মাঠ। অন্ধকারে ঠিকমতো বোঝা যায় না, কিন্তু একটা পিলার দেখে আহানা আন্দাজ করলো সে এখন কোথায় আছে। ছেলেগুলো আরো কাছে আসছে। আহানা সরে দাঁড়ালো। পেছনে বাকি 3জন বাজে ভাষায় গান গাইছে, আর আহানা সুযোগ খুঁজছে পালিয়ে যাওয়ার। কারণ এখানে চিৎকার দিয়েও কাউকে পাবে না সে জানে, কারণ বাসা বাড়ি পেছনে ফেলে রেখে এসেছে। এই জায়গাটা যে গলির জন্য তার কাছে নির্জন মনে হতো, এটাই সেই গলি। আহানা তার সামনের 2টো ছেলের পাশে ফাঁক দেখে সময় নষ্ট না করে এক দৌড় দিল। যার পাশ দিয়ে দৌড় দিল সে আহানাকে ধরার জন্য ওর কাঁধ ধরতে গেল, কিন্তু আহানা খুব জোর গতিতে দৌড় দিয়েছিল, যার কারণে ছেলেটার হাতটা আহানার হাতের উপর দিয়ে স্লিপ খেয়ে গেল। তার নখের আঁচড়ায় আহানার হাতের উপরিভাগ ছিঁড়ে গেছে। এতই জোরে ধরতে গিয়েছিল যে আহানার জামাও ছিঁড়ে গেছে কিছুটা হাতার উপর দিয়ে। আহানা প্রাণপণে দৌড়াচ্ছে। এখন তার ইজ্জত আগে, বাকি সব পরে। দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়ল সে। ছেলেগুলো অন্ধকারে ঠিক বুঝতে পারলো না আহানা কোন দিকে গেছে। আহানা হাঁপাতে হাঁপাতে উকি দিয়ে দেখলো ছেলেগুলো এখনো রোডে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কি সব যেন বলছে। 5 মিনিট ধরে আহানা চুপচাপ বিল্ডিংটার পেছনে দাঁড়িয়ে রইল, ছেলেগুলো চলে যাওয়া পর্যন্ত। ওরা চলে যেতেই আহানা রোডে এসে ভালো করে তাকিয়ে দেখে ক্ষিপ্র গতিতে বাসায় ফিরে আসলো। রাত 9:30 বাজে। আজ খুব বাঁচা বেঁচে গেছি আমি। হাত খুব ব্যথা করতেছে। জামা খুলতেই আহানা চমকে উঠল তার হাতের 4টা আঙুলের আঁচড় দেখে। আজও জামা ছিঁড়ে গেছে। থাক, আমার মান সম্মানের কাছে এগুলো কিছুই না। জামাটা ধুয়ে মেলতে গিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ খুব কান্না পেয়ে গেল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সে। আমার এই দুনিয়াতে কেউ নেই, কেন আমার পরিবার নেই? আমাকে এত ইতিম কেন বানালে? এত অসহায় কেন বানালে? কি দোষ করেছিলাম আল্লাহ? এতদিন ধরে কত মানুষের পশুত্ব চেহারা সামনে এসে সব সময় নিজের ইজ্জত বাঁচিয়ে রেখেছি আমি, আর এখন তো মনে হয় নিজের এই সম্মানটুকু শেষ হয়ে যাবে। কেন আমি একাই কষ্ট পাই? কেন সবসময় আমার সাথে এমন হয়? না মা আছে, না আছে বাবা, না ভাই বোন আছে। আমাকে দেখে রাখার জন্য কাউকে পাঠালে না কেন তুমি? আমার নিজের উপর নিজের দায়িত্ব দিয়েছো তুমি। পারলে পারবো, না পারলে মরবো, তাই না? মরতেও দাও না, মরণ দাও না আমার। আহানা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। চুপচাপ খাটের উপরে সে বসে আসছে। সে কচুর তরকারি আছে, ভাত রেঁধে খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে। ভাত বসিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো সে। পরের দিন ভোরে রোবটের মতো হেঁটে যাচ্ছে আহানা। গন্তব্যস্থান মিষ্টিদের বাসা। রাস্তা খালি, তারপরও বারবার গা শিউরে উঠছে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতেছে সে। বুকের ভেতর ধরফর ধরফর করেই যাচ্ছে, থামাথামি নেই কোনো। কেন এমন হচ্ছে? আচ্ছা, আমি আজ আবার আকাশদের বাসার ওদিকে যাব কি করে যদি ছেলেগুলো আবারও এসে পড়ে যায়? ভাবতে ভাবতে লিফটের দরজা খুলে গেল। আহানা অন্যমনস্ক হয়ে লিফট থেকে বের হচ্ছে ধীর গতিতে।
শান্ত লিফটের সামনেই ছিল, নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এতক্ষণ হঠাৎ লিফটের দরজাটা আটকে যেতে লাগলো। আহানা এখনো বের হয়নি, দরজার মাঝ বরাবর সে। শান্ত চোখ বড় করে হাত এগিয়ে নিয়ে আহানাকে টান দিয়ে বের করে আনলো লিফট থেকে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আহানা চমকে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কি কথার উত্তর দিচ্ছ না কেন? আহানা এখনো বুঝতেছে না কি হচ্ছে, কি নিয়ে কথা বলছে শান্ত। কাল সারা রাত ঘুমাতে পারেনি, এখন একটা ঘোরের মধ্যে আছে সে। শান্ত আহানার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোমার? আহানা কেঁপে উঠল ব্যথায়, কারণ আঁচড় যেখানে লেগেছিল শান্ত সেটাই চেপে ধরে আছে। আহানা শান্তর হাত সরিয়ে একটু পিছিয়ে গেল, চুল ঠিক করে বলল, না কিছু না। তারপর মিষ্টিদের বাসায় চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে কি হয় আমি বুঝি না। আহানা ভার্সিটিতে এসে মন মরা হয়ে বসে আছে। রূপা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, আর কষ্ট চেপে রাখতে পারলো না আহানা, কেঁদেই দিল। ক্লাসের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি রে এমন করে কাঁদছিস কেন? দেখি আমার দিকে তাকা। আহানা কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? আহানা চোখ মুছে পাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। এখানে আর না থেকে বেরিয়ে চলে গেল সে। রূপা ডাকতে ডাকতে আসছে পেছন পেছন। আহানা চলে যাচ্ছে ভার্সিটি থেকে। শান্ত বাইকে বসে যখন বাসায় ফেরার জন্য বাইক ঘোরালো, তখনই দেখলো আহানা বের হয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছে। রূপা আর আহানার সাথে দৌড় দিয়ে না পেরে ক্যাম্পাসের মাঝপথেই থেমে গেল। শান্ত এবার চিন্তায় পড়লো কি হয়েছে তা জানার জন্য। আজ আর কদম গুনে নাই সে। আহানা চোখ মুছতে মুছতে হাঁটতেছে। কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে হাঁটার গতি কমিয়ে দিল। এই রোডটাতে মানুষের চলাচল একদমই কম, বলতে গেলেই একদমই নেই, কারণ এটা ভার্সিটির পেছনের রোড। আহানা নিচে রাস্তায় বসে কেঁদে যাচ্ছে। কেউ নেই সে জানে, তাই চিৎকার করে কাঁদতেছে। সে চাইলে টিউশনি ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে দিলে তাকে রাস্তায় বাসা বানাতে হবে, এইসব ভেবে কাঁদতেছে সে। আর টিউশনি না ছাড়লে সেই ছেলেগুলোর মুখোমুখি হতে হবে আবারও। শান্ত থ হয়ে আহানার কান্না দেখছে, কিছুই বলার সাহস পাচ্ছে না। পাবেই বা কি করে সান্ত্বনা দিবে সেটার কোনো কুল কিনারা সে খুঁজেই পাচ্ছে না। বাতাসে গাছের কৃষ্ণচূড়া ফুল ঝরে আহানার গায়ে, সামনে পড়তেছে একের পর এক। আজ আহানা হাত পাতেনি, তার খেয়ালই নেই তার প্রিয় ফুল ঝরে পড়ে যাচ্ছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার পাশের একটা নাম না জানা গাছের শেকড়ে বসেছে। আহানা নিচের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে কেঁদেই চলেছে। এই কান্নার থামাথামি নেই কোনো। শান্ত ব্যাপারটা বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে আবারও আহানার দিকে তাকাচ্ছে। আবার ভাবতেছে কি কারণ হতে পারে। সে আহানার খুব কাছে, আহানা টেরও পায়নি, কারণ শান্ত একটুও নড়তেছে না। যেটা নড়তেছে সেটা হলো ওর চোখের পাতা। আহানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে সে দেখছে। আহানা মুখ তুলে লেকটার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। লেকটার ওপাশে ঘন গাছগাছালি, আহানা সেটাই দেখছে। শান্ত এবার দেখল আহানার চোখের পানি গড়িয়ে ওর থুতনির উপরের গাঢ় কালো রঙের তিলটার উপর দিয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে। শান্ত সেটা দেখে নড়ে উঠল, তারপর মুখ খুলল। আবার কানের দুল হারিয়েছ বুঝি? আহানা চমকে পাশে তাকিয়ে দেখল শান্ত ওর থেকে একটু দূরে গাছের শেকড়ে বসে চেয়ে আছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে হাতটা দিয়ে মুখটা ভালো করে দাঁড়িয়ে পড়ল সে। আপনি এখানে? আমার প্রশ্নের জবাব পেলাম না, তাহলে তোমার প্রশ্নের জবাব কেন দিব? আহানা মুখটা নিচু করে ব্যাগ কাঁধে নিতে বলল। কানের দুল তো কানেই আছে। পালাতে যেতে শান্ত সামনে হাত দিয়ে ওর পথ আটকালো। আহানা শান্তর চোখে চোখ রাখতেই ওর আরো জোরে কান্না পাচ্ছে। দাঁত মুখ খিচে ওড়নাটা মুঠো করে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতেছে সে। কাঁদো, আমি দেখি। না কিছু হয়নি, হাত সরান, আমার টিউশনের দেরি হচ্ছে। কিছু না হলে কেউ চিৎকার করে কাঁদে না? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দেইনি। আমাকে কেউ অধিকার দেয় না, আমার অধিকার আমি নিজে তৈরি করি। তুমি আমাকে না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আহানা ঘাপটি মেরে রাস্তার মাঝখানে বসে আছে সেই কখন থেকে। শান্ত তার পেছনে গাছটার শেকড়ে বসে একের পর এক ইটের কণা লেকটাতে টুকুর টুকুর করে ফেলতেছে। আহানা বিরক্ত হয়ে পেছনে শান্তর দিকে তাকালো। কি আগে বলে দিলে আমি তো আর এইভাবে বোরিং টাইম স্পেন্ড করতাম না, তাই না? আহানা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। শান্ত উঠে জ্যাকেটটা টেনে ঠিক করে দৌড়ে আহানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? চিৎকার করে মানুষ ডাকবো? ডাকো না, কে মানা করেছে? তোমার চিৎকারে আমি এসেছি, আর কেউ আসবে না। আহানা নিচের দিকে তাকিয়ে আবারও কাঁদা শুরু করে দিল। কাঁদলে কাঁদুক, আমার কিছু না, কিন্তু থুতনির উপরে তিলটার উপর দিয়ে পানি গড়িয়ে যায় কেন? আর ব্যাপারটা আমি কেন সহ্য করতে পারতেছি না? শান্ত হাত উঠিয়ে আহানার হাত ধরে বলল, কি হয়েছে সেটা খুলে বলতে আহানার কালকের কথা মনে পড়তেই গা কেঁপে উঠল। শান্তর টাচে
হাত জোরে টান দিয়ে ছাড়িয়ে নিল সে। পিছিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই তোমার এমন করে রান্নার কারণ কি? কেন জেনে কি করবেন? আপনার কি তাতে? হ্যাঁ, একটা রাস্তার মেয়ে রাস্তায় কাঁদলে সেটাই আপনার কি যায় আসে? শান্ত এগিয়ে এসে আহানার দু হাত ধরে টেনে পড়ল। কি বললে? রাস্তার মেয়ে? নিজেকে রাস্তার মেয়ে বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? সত্যি কথাই তো বললাম, আমি রাস্তার মেয়ে, যাদেরকে মানুষ সামনে পেলেই ছিলে খেতে চায়। শান্তর চোখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। সে হাত ছেড়ে দিল আহানার। আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শান্তর দিকে তাকিয়ে। শান্ত একটা ঢোক গিলে চোখ নর্মাল করে আবারও আহানার দিকে তাকালো। কেন কাঁদছিলে? আমি সত্যিটা জানতে চাই। টেল মি, ড্যাম ইট। আপনি সত্যিটা জানতে চান তাই না? জানতে চান, ঠিক আছে। আহানা এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে দাঁড়ালো। হাত দিয়ে কাঁধ থেকে জামা টেনে নিচে নামিয়ে ফেললো। হাতে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে উঠে আছে। দেখুন, এটা হলো সত্যি। শান্ত চুপচাপ আহানার হাতের দিকে তাকিয়ে আছে। তার নিজের হাতটা মুঠো করে আহানার জামা ঠিক করে আরেক দিকে ফিরে পড়ল সে। ওড়না ঠিক করতে করতে চলে গেল সেখান থেকে। আর একটি বারও শান্তর দিকে তাকালো না। শান্তর চোখ দিয়ে আগুন ঝরছে। নিজেকে ঠিক করে বাইকে উঠে বসলো। বাইকের আয়নায় তাকে দেখে সে নিজেই চিনতে পারল না। চোখ মুখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে মনে হচ্ছে। সে এখন কি করবে সে নিজেও জানে না। আহানা পিউকে পরিয়ে আকাশের বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে। ভয় লাগছে খুব। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখল না সে। আসার সময় তাদের আবারও দেখতেই আহানা থেমে গেল। আজ কি করে বাঁচবে? বিকাল 5:30 বাজে মনে হয়। তেমন লোকও নজরে পড়তেছে না। ছেলেগুলো দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা নড়তেছে না। কি করবে সেটার হাজারো ভাবনা মাথায় ঘুরে যাচ্ছে। 5 মিনিট দাঁড়িয়ে থেকে ঢোক গিলে হাঁটার জন্য পা বাড়াতে একটা রিক্সা সামনে এসে পড়ল। আপা যাবেন নাকি? রিক্সায় একটা 5 বছরের বাচ্চা মেয়ে বসে আছে। সে বলল তার একা বাসায় যেতে ভয় করে। আহানা যেন তার সাথে ওঠে। আহানাকে কোনো ভাড়া দিতে হবে না। এই সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে বাঁচার জন্য। আহানা আর কিছুই না ভেবে রিক্সায় উঠে পড়ল। মেয়েটার হাত চেপে ধরে আছে সে। রিক্সাটা ছেলেগুলোর সামনে দিয়ে যাওয়া ধরতেই ছেলেগুলো পথ আটকালো। আহানার কলিজা কাঁপতেছে। বড় বড় করে শ্বাস নিচ্ছে সে। ছেলেগুলো আহানার হাত ধরে ওকে টেনে নামাতে যেতেই রিক্সার পেছনে কেউ একজনকে দেখে সবাই রিক্সার পেছনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎই একটু পিছিয়ে গেল রিক্সা ঘুরিয়ে রাস্তা মতো চলে যেতে থাকলো। আহানা বুঝতেছে না হঠাৎ ছেলেগুলোকে ছেড়ে দিল কেন। আহানা আল্লাহকে ডাকতে ডাকতে মেয়েটাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা মেইন বাজারে আসতেই নেমে গেল। তারপর আহানাকে টাটা দিয়ে একটা 3 তলা বাসার ভেতরে ঢুকে গেল। আহানা নেমে যেতেই রিক্সাওয়ালা বলল মেয়েটা নাকি পুরো ভাড়া দিয়ে দিছে। আহানা যেন তার বাসার ঠিকানা দেয় তাকে সেখানে নামিয়ে দিবে। আহানা অবাক হয়ে হ্যাঁ বলে দিল। আজ তো বেঁচে গেল, কিন্তু কাল? বাসায় ফিরে জানালার ধারে বসে আছে। বৃষ্টি আসবে মনে হয়। বাতাসের গতি বেড়েই চলেছে, আবার মাঝে মধ্যে কমে, আবারও বাড়ে। উঠানে রোদে দেয়া ওড়নাটা উঠতেছে বারবার। ক্লিপ না লাগালে হয়তো উড়ে যেত স্বাধীনভাবে। আহানা জানালার মাথায় ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো। আজ আর খায়নি সে কিছু, মন নেই। ক্ষুধা আছে কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে নেই। পরের দিন ভোরবেলা সেই ছেঁড়া জামাটার দিকে চেয়ে আছে আহানা। এটা আজ পড়তে হবে। গায়েটা তো সে ধুয়ে দিয়েছে, কিন্তু ছেঁড়া জায়গাটা কি করবে? জামাটা পরে নিয়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে জায়গাটা ঢেকে নিল সে। তারপর বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফট থেকে বেরিয়ে দেখলো শান্ত ওর বাসার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা একবার তাকিয়ে মিষ্টিদের বাসার ভেতরে চলে গেল। মিষ্টিকে পরিয়ে বের হয়ে দেখলো শান্ত দরজার বাইরে এখনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। আহানা সিগারেটের দিকে তাকিয়ে দেখছে। তারপর নজর গেল শান্তর হাতের দিকে, হাতে ব্যান্ডেজ করা। আহানা ভ্রু কুচকে তাকিয়ে আছে সেদিকে। শান্ত ব্যাপারটা খেয়াল করে হাত লুকিয়ে আরেক দিকে তাকিয়ে সিগারেট খাওয়ায় মন দিল। আহানা কিছু না বুঝে হেঁটে চলে আসলো সেখান থেকে। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে সে। ভেবে যাচ্ছে আজ নিজেকে কি করে বাঁচাবে। এর মাঝেই কি রে, গরমের মধ্যে ওড়না এমন চাদরের মতো করে পড়েছিস কেন? খোল না, আমার শীত করছে। বৃষ্টি হওয়ার পরের দিন আমার শীত লাগে। এটা আবার কেমন কথা? রূপার কথায় আহানা কোনো জবাব দিল না। আহানা এখন শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আহানা শান্তর এমন চাহনি দেখে চোখটা নামিয়ে নিল। কিরে শান্ত, তুই আবার মারপিট করেছিস? না। তাহলে তোর হাতে ব্যান্ডেজ কেন? হকি খেলেছি তাই হাতে লেগেছে।
শান্ত ভাই সহজে হকি খেলে না, যখন খেলে তখন বিপক্ষ দলের হার আস্ত থাকে না। তা কার সাথে হকি খেলেছিস? কলেজে পড়ুয়া কিছু নিব্বার সাথে। বেঁচে আছে তো এখনো? কোন হসপিটালে এখন? এদের হসপিটালে ভর্তি করাইনি, টাকা দিয়ে দিছি। তুই পারিসও বটে, তাই এমন রাগ ঝাড়লি কেন? কি এমন করেছে? যা করেছে তা আমার সহ্য হয়নি, তাই মেরেছি। তোর থেকে জীবনের ঠিকঠাক প্রশ্নের জবাব পাইনি আমরা। শান্ত হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে দিল। কাল রিক্সাওয়ালাকে সে পাঠিয়েছিল, আর বাচ্চা মেয়েটা হলো তমালের বোন। তমালকে ফোন করে বোনকে এনে রিক্সায় বসিয়ে আহানার কাছে পাঠিয়েছিল, সবকিছু শিখিয়ে পড়িয়ে। কাল পুরোটা সময় শান্ত আহানাকে ফলো করেছে। ছেলেগুলো যখন আহানার রিক্সা আটকেছিল ঠিক তখনই শান্ত শিওর হয়ে গেছে এরাই তারা, যারা আহানার গায়ে আঁচড় দিয়েছে। তারপর তারা আহানাকে আবারও ডিস্টার্ব করতে যাবে, তখনই রিক্সার পেছন থেকে শান্তকে দেখতে পেল, হাতে হকি স্টিক। শান্ত তখন জ্যাকেট খুলতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেগুলো শান্তকে দেখে থেমে গেল, কারণ সে ইশারা করেছিল আহানাকে যেতে। আহানা চলে যেতেই 5 জনের মধ্যে শান্ত এক একজনকে ধরে গলা টেনে টেনে জিজ্ঞেস করেছে আহানার হাত ধরতে গিয়েছিল কে। একজন সামনে এসে বলল, আমি করেছি। তো কি করবে? শান্ত তার হাত ধরে ঘোরাতেই হাতটা বাঁকা হয়ে গেল তার। সে নিচে বসে ছটফট করতে লাগলো যন্ত্রণায়। শান্ত জাস্ট হাতটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে হাতের হাড় নড়ে গিয়েছে তার। বাকিরা দৌড়ে পালাতে যেতেই শান্ত ওদের সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে বুঝিয়ে দিল 5 জনকে যে আহানাকে কিভাবে সম্মান করতে হবে। আহানার সব দায়িত্ব তাদের উপর দিয়ে দিল শান্ত। এটাও বলল, আর কোনোদিন যদি আহানার কোনো সমস্যা হয়, এবার তো জাস্ট পা ভেঙে নিয়েছে, পরের বার মাথা ফাটিয়ে দেবে। শান্ত, ইফ আই এম নট রং, তুই এসব আহানার জন্য করেছিস তাই না? কামন নশাদ, আমি ওর জন্য কেন করব? আমি এরিনার জন্য করেছি। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে উপরের দিকে তাকিয়ে আছে। উপর থেকে ফুল এসে তার মুখে পড়তেছে। আহানা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো এই অনুভূতিকে। হঠাৎ খেয়াল করলো আর কোনো ফুল পড়তেছে না। চোখ মেলতেই দেখলো শান্ত তার মুখের উপর হাত দিয়ে রেখেছে। আহানা চমকে গিয়ে শান্তর দিকে ফিরে তাকালো। ফুলগুলো কিউট তাই না? দেখো না, সব তোমার আশেপাশেই পড়ে। আমি হাত দিলে আমার হাতে পড়ে না, তাই বুদ্ধি করে তোমার মুখের উপর হাত দিয়ে এই এতগুলো ফুল কালেক্ট করতে পারলাম। আহানা কিছুই বলল না, সোজা হাঁটা ধরলো। তারপর থেমে পেছনে ফিরে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হাতটা পকেটে ঢুকিয়ে লেকের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ততক্ষণে। আহানা সেখানে আর থাকলো না বেশিক্ষণ, চলে আসলো সেখান থেকে। আজ আবারও আকাশদের বাসায় যাচ্ছে সে। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার পথে দেখা গেল। বুক কেঁপে যাচ্ছে, কি করবে এখন সে? ছেলেগুলো অসহায়ের মতো আহানার দিকে তাকিয়ে আছে। একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের পায়ে, আরেকজনের ঘাড়ে। আহানা নিজের দিকে তাকিয়ে চলে গেল। ওমা, কেউ কিছু বলল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে আহানা কেটে পড়লো সেখান থেকে। আসার সময় আকাশদের বাসা থেকে বের হতে দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। 5টা ছেলের মধ্যে যে আহানার হাতে আঁচড় দিয়েছিল সেই হাত গেলিয়ে বলল, আপু রিক্সায় ওঠেন, আপনাকে বাসায় পৌঁছে দিবে। আহানা ভয় পেল, কারণ এটা তাদের ষড়যন্ত্র তো হতে পারে। আহানা হেঁটে চলে যেতে লাগতেই ছেলেটা চোখ বড় করে আহানার সামনে এসে মাটিতে বসে পড়ল। আপু প্লিজ রিক্সায় ওঠেন, আপনাকে সোজা বাসায় দিয়ে আসবে। না, দরকার নেই। আপু প্লিজ, আপনার পায়ে পড়ে আমি। আপু আল্লাহর কসম, আমি আর জীবনেও আপনার ক্ষতি করব না আপু। আহানা চোখ তুলে পাশ দিয়ে হেঁটে চলে গেল। ছেলেটা মাথার ঘাম মুছতে মুছতে আবারও আহানার সামনে গিয়ে বসে আহানার পা ধরে যেতেই আহানা পিছিয়ে গেল। প্লিজ রিক্সায় উঠুন প্লিজ, আপনার কোনো ক্ষতি কেউ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজ আপনি রিক্সায় না উঠলে আমার মাথা ফেটে যাবে। মানে? না কিছু না, আপনি প্লিজ রিক্সায় উঠুন, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আহানা ছেলেটার জন্য রোড ক্রস করতেই পারছে না। শেষে বাধ্য হয়ে রিক্সায় উঠলে রিক্সায় বসে ভাবছে, ছেলেটা এমন কেন করতেছে? পথে আর কোনো বিপত্তি আসেনি। আহানা ঠিক মতো বাসায় ফিরল। বুঝতেছে না এমনটা কেন হচ্ছে তার সাথে। ছেলেগুলো কোনো প্ল্যান করছে না তো তাকে ফাঁসানোর? না, এরকম ভাবলে চলতে পারে না। রান্নাঘরে এসে এসব ভুলে গিয়ে হাসলো আহানা, কারণ কাল সে বেতন পাবে টিউ আর আকাশের মায়ের থেকে। কাল নতুন মাসের 1 তারিখ। কি যে ভালো লাগতেছে। অবশ্য সেই টাকা তো তারেক রহমানকে দিতে হবে আবার। তাও ভালো, তাকে তোর বাসা থেকে বের করে দিতে পারবে না, এটাই অনেক। এরপর সে খেতে বসে। ও মা, কাঁচামরিচ শেষ, শুধু ভাত আর নুন আছে। মরিচের গুঁড়া 1 চামচ ভাতে ছিটিয়ে খেতে বসলো সে। চালও তো কমে এসেছে, চাল কিনবে কি করে? হাতে একটা পয়সাও নেই। যা কাল পাবে পুরোটাই তার তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। কানের দুল এগুলো বিক্রি করে 20 টাকা দিয়ে সে আবারও 2 কেজি চাল পাবে। কিন্তু কথা হলো, ওই ছেলেটার জন্য সে বিক্রি করতে পারবে না। 100টা প্রশ্ন করে, আর শেষে কোথা থেকে তার দুলটা এনে হাজির করে ফেলে।
ভোরে উঠে রেডি হয়ে বের হলো আহানা। কাল ওই ছেলেটার কথা মনে পড়ে হাসতে যাচ্ছে সে। মনে হয় জিন ধরেছে ছেলেটাকে, তাই আর মেয়েদের ডিস্টার্ব করার জায়গায় পা ধরতে আসে। আহানা হাসতে হাসতে মিষ্টিদের বিল্ডিং এর ভেতরে গেল। শান্ত বারান্দায় দাঁড়িয়ে আহানার হাসি স্পষ্ট দেখতে পেয়ে সেও হাসলো। দূর থেকে আহানার আশা দেখে শান্ত ভাবে, ছেলেগুলোকে একদিন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতন। আহানা মিষ্টিকে পরিয়ে বের হয়ে শান্তর বাসার দরজার দিকে তাকালো। শান্ত দরজার কে ওপাশে দাঁড়িয়ে আছে। আহানা দরজার এপাশে আর ওপাশে হচ্ছে শান্ত। দুজন দুজনকে দেখছে না, কিন্তু দুজনের মনের ভেতর একই অনুভূতি, আর এই অনুভূতি হলো ভালোবাসার। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আগে সকাল 10টা বা 11টা ছাড়া তার ঘুম ভাঙতো না, আর এখন কিনা ভোর 6টায় সে উঠে যায়। আনবিলিভেবল। হ্যাঁ জানি, আনবিলিভেবল। তুমি মজা নিতেছো মা? নওশাদ, রিয়াজ আর সূর্য ও মজা নেয়, আর তুমি বাকি ছিলে। শুনো, আমি কিন্তু এবার বাবাকে দেখতে যাব, আর তোমাকেও তোমার কবরে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আসবো। তোমার তো প্রিয় ফুল সেটা, তাই না? মায়ের ছবিতে হাত বোলাতে বোলাতে কথা বলে যাচ্ছে সে। আর কি লাগবে বলো? গোলাপি চুড়ি আনবো, পরবে? তোমার তো খুব প্রিয় ছিল। বিবাহ বার্ষিকীর দিন বাবা যখন অফিস থেকে আসতো, তখন তোমার জন্য গোলাপি চুড়ি নিয়ে আসতো। তোমার নাকি সবচেয়ে প্রিয় ছিল সেই রং, সেই মুগ্ধতা। তোমার জন্য এবার তোমার ছেলে নিয়ে আসবে এসব। মুখটা ফ্যাকাশে করে শান্ত খেতে দিল। খাতে খাতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি বাবাকে ভালো রাখতে পারলাম না। বাবাকে তার নতুন স্ত্রী একটু ভালোবাসে না। আমি পারলাম না তার পাশে থেকে তার ডেইলি ডিপ্রেশন দূর করতে। তারা আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মা, তুমি তো বুঝবা ব্যাপারটা, তাই না? আমার সাথে যেমন কথা বলে, বাবার সাথেও। কি বলো? রাগ করে থেকো না মা, বাবার সাথেও কথা বলিও। বাবার কোনো দোষ নেই। বাবা আজও আমাকে আর তোমাকে ভালোবাসে। পরিস্থিতির শিকার হয়ে আবারও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি চাকরি পেয়ে সবার আগে তোমার জন্য গোলাপি চুড়ি আর রজনীগন্ধা কিনে নিয়ে যাব, আর বাবার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি। ভালো হবে না? হবে। তুমি বেঁচে থাকতে তোমাকে আমি খুশি উপহার দিতে পারিনি যখন, এখন দিতে কি সমস্যা? আর এটাও জানি আল্লাহর কাছে থেকে তুমি কিভাবে সুখী হবে। তোমার কবরের পাশের আশ্রমের যত অনাথ শিশু আছে, আমি সবাইকে পেট ভরে খাবার খাওয়াবো ইনশাআল্লাহ। এতে করে দোয়া করবে তারা তোমার জন্য।
Thank you.